আমরা কি স্টার্ট করব? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার, আর 5 মিনিট ওয়েট করলে বেটার হয়। ঠিক আছে। ওকে। ওকে, আমরা স্টার্ট করি, তারপর বাকিরা যেভাবে জয়েন করবেন। ইয়েস স্যার। সো আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন ছিল ব্যাটারি রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট, এবং কিছুটা পার্ট আমরা ডিসকাস করেছিলাম যে আপনার এক্সামশন গ্র্যান্টেড বাই ফার্স্ট শিডিউল অ্যান্ড এক্সামশন গ্র্যান্টেড বাই এসআরও, দুইটার মধ্যে ডিফারেন্স কি এবং সেই ডিফারেন্সগুলো কিভাবে আপনার ক্রিয়েটেড হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, রাইট? সো আজকের টপিকস আমরা এখন ডিসকাশন করব
ডিটারমিনেশন অ্যান্ড পেমেন্ট অফ ব্যাট অ্যান্ড এসডি। যদিও এটা আজকের মানে ফুল টপিক শেষ করার মতো একটা ক্লাসে সম্ভব না, বাট এটা কন্টিনিউশন হবে। তো ডিটারমিনেশন অ্যান্ড পেমেন্ট অফ ব্যাট অ্যান্ড এসডির ক্ষেত্রে যদি আমরা ফার্স্টলি আপনার ডিসকাশন করি, তাহলে প্রথম যে পয়েন্টটা চলে আসবে আপনার ইম্পোজিশন অফ ব্যাট। সো ইম্পোজিশন অফ ব্যাটের ক্ষেত্রে আপনার সেকশন 15 ইজ অ্যাপ্লিকেবল। সেকশন 15-এ বলা হয়েছে ব্যাট শ্যাল বি ইম্পোজড অ্যান্ড পেয়েবল অন ট্যাক্সেবল ইম্পোর্ট অ্যান্ড ট্যাক্সেবল সাপ্লাই। এবং বলা হয়েছে ভ্যালু অফ ট্যাক্সেবল ইনপুট অ্যান্ড ট্যাক্সেবল সাপ্লাইকে যদি আমরা রেট অফ ব্যাট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অ্যামাউন্ট অফ ব্যাটটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং সেকশন 15-এ বলা হয়েছে যে দ্য রেট অফ ব্যাট ইন রিলেশন টু ট্যাক্সেবল ইম্পোর্ট অর ট্যাক্সেবল সাপ্লাই শ্যাল বি 15%। তারপরে আপনার আহ, যদি সেকশন 15টা আমরা দেখি অ্যাজ ইট ইজ যেটা বাংলায় আছে, ওখানে বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। তার মানে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর। সো করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহ। সো এই দুইটা টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো আমদানি, একটা হলো করযোগ্য আমদানি, আর একটা হলো করযোগ্য সরবরাহ। সো করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহ দুইটাকে যদি আপনারা দেখতে চাই, তাইলে আপনার সেকশন 2-তে আপনার ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাই, করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের দুইটা ডেফিনেশন দেওয়া আছে। একটা ডেফিনেশন দেওয়া আছে আপনার সেকশন 2 + 31-এ, আরেকটা ডেফিনেশন দেওয়া আছে আপনার সেকশন 2 এর +32-তে। এখন এখন ওই যে ডেফিনেশনটা আপনার 31 এবং 32 যদি দেখি, তাহলে ওখানে বলা হয়েছে ট্যাক্সেবল কোনগুলা, যেগুলো এক্সেমটেড না। সো এক্সেমটেড সাপ্লাই এবং এক্সেমটেড ইম্পোর্টেরও ডেফিনেশন দেওয়া আছে সেকশন 2-তে। একটা হলো সেকশন 2 এর +3, আর একটা হলো সেকশন 2 এর +4। এবং এই যে এক্সেমটেড সাপ্লাই এবং এক্সেমটেড ইম্পোর্ট দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, ওখানে রেফার করা হয়েছে শুধুমাত্র ফার্স্ট শিডিউলকে। যে ফার্স্ট শিডিউলে আপনার যে গুডস এবং সার্ভিস আপনার দেওয়া আছে, ওই গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রেই এক্সেমশনটা আপনার কনসিডার করা হবে ফর দ্য পারপাস অফ ডেফিনিশন অফ এক্সেমটেড সাপ্লাই অর এক্সেমটেড ইম্পোর্ট। তাইলে কিন্তু কোশ্চেনটা চলে আসে, আমরা লাস্ট ক্লাসে যে এসআরওর বেসিসে যে এক্সেমশন ডিসকাস করেছিলাম, সেটার ক্ষেত্রে তো আমরা বলেছিলাম ওইটা আসলে সাবজেক্ট টু শর্তযুক্ত এক্সেমশন, মানে শর্ত ফুলফিল করতে হবে এবং যে স্টেজে এক্সামশন দেওয়া আছে শুধুমাত্র সেই স্টেজেই এক্সামশনের বেনিফিটটা অ্যাভেল করতে পারবে। বাট ফার্স্ট শিডিউলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্সামশন আপনার অল স্টেজে গ্র্যান্টেড, মানে কোনো একটা প্রোডাক্ট যেটা ফার্স্ট শিডিউলে মেনশন করা আছে, সেটা ম্যানুফ্যাকচার করলে, ইম্পোর্ট করলে অথবা ট্রেডিং করলে কোনো স্টেজে আপনাকে ব্যাট পে করতে হবে না। সো এখানে একটা ডেফিনেশন মানে ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাইয়ের মিনিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি আবার সেকশন 15-এ চলে যাই, ওখানে বলছে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। দ্যাটস ফাইন। তারপর বলছে কি আপনার করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসকের হার হবে 15%, 15%। দ্যাট ইজ অলসো ফাইন। তারপরে বলছে কি তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে। আরও শর্ত থাকে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে পারিবে। তো ফার্স্ট পয়েন্টটা হলো অ্যাজ পার সেকশন 15 আপনার রেট অফ ব্যাট হলো 15%। বাট কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফাই করা আছে হ্রাসকৃত রেট মানে রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট। এবং যাদের ক্ষেত্রে আপনার রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট আপনার স্পেসিফাই করা আছে, তারা যদি আপনি 15% হারে ব্যাট পে করতে চায়, তাহলে 15% হারে ব্যাট পে করতে পারবে। এ হলো আপনার সেকশন 15-এর আপনার মেইন থিম। তার মানে রেট অফ ব্যাটের যে ফান্ডামেন্টাল সেকশন, সেটা হলো সেকশন 15। এখন এইটার বেসিসে যদি আমরা থার্ড শিডিউলে যাই, তাহলে থার্ড শিডিউলের আপনার কতগুলা ফান্ডামেন্টাল পয়েন্ট আছে।
সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সেইটা যদি দেখতে চাই, তাহলে থার্ড শিডিউলে আমরা যদি দেখি যে আপনার থার্ড শিডিউলে টোটাল আপনার টেবিল আছে, আপনার চারটা টেবিল, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। এই চারটা টেবিলের আপনার রেটের ক্ষেত্রে হলো, টেবিল 1-এ রেট হলো আপনার 5%, টেবিল 2-তে রেট হলো আপনার 7.5%, টেবিল 3-তে রেট হলো 10%, আর টেবিল 4-এ রেট হলো আপনার স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট। যেই যেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট ফিক্স করা, সেই সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্টগুলো মেনশন করা আছে টেবিল 4-এ। আমরা যদি দেখি যে টেবিল 1, এবং এই প্রত্যেকটা টেবিল আবার দুইটা ভাগে ভাগ করা, একটা খণ্ড ক, একটা খণ্ড খ। খণ্ড ক মানে ফর গুডস, আর খণ্ড খ মানে পার্ট খ হলো ফর সার্ভিসেস। যেমন টেবিল 1, এখানে খণ্ড খ গুডস, যে গুডসগুলোর ক্ষেত্রে 5% আরে আপনার রেট অ্যাপ্লিকেবল, সেগুলো এখানে ডেসক্রাইব করা আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আপনার সার্ভিসেসের ক্ষেত্রে দেখি সাবসিকুয়েন্টলি, দেখবো যে যেই যে ক্ষেত্রে আপনার 5% হারে সার্ভিসগুলো অ্যাপ্লিকেবল, সেগুলো আপনার ডেসক্রাইব করা আছে খণ্ড খতে। যদি আমরা এখানে দেখি নিচে, তাহলে আমরা দেখবো এই যে খণ্ড খ, খণ্ড খতে যেসব সার্ভিসেসের ক্ষেত্রে 5% আপনার রেট অ্যাপ্লিকেবল, সেগুলা আপনার খণ্ড খতে দেওয়া আছে। এবং অ্যাট দ্য সেম টাইম এইরকম করে আমরা যদি দেখি যে টেবিল 2-তে, এখানেও আপনার দুইটা পার্ট আছে, খণ্ড ক এবং খণ্ড খ। খণ্ড কতে আপনার 7.5% গুডসগুলো ডেসক্রাইব করা আছে, আর খণ্ড খতে আপনার ডেসক্রাইব করা আছে হলো আপনার সার্ভিসগুলা। এবং টেবিল 3ও একই ধরনের, 10% হারে খণ্ড ক, খণ্ড খ, খণ্ড ক হলো গুডস, আর খণ্ড খ হলো সার্ভিসগুলো ডেসক্রাইব করা আছে। এবং টেবিল 4 যদি দেখি আমরা, টেবিল 4-এ হলো স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, মানে যেটার ক্ষেত্রে ফিক্সড অ্যামাউন্ট, এখানে কোনো রেট নেই। যেমন নিউজ প্রিন্ট এখানে দেখেন, এখানে বলা হয়েছে নিউজ প্রিন্ট 1600 টাকা প্রতি মেট্রিক টন, তার মানে পার মেট্রিক টন নিউজ প্রিন্টের ক্ষেত্রে আপনাকে ভ্যাট পে করতে হবে 1600 টাকা। এবং এরকম ভাবে যেসব গুডসের ক্ষেত্রে স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট ফিক্স করা, সেগুলা আপনার এই টেবিল 4-এর খণ্ড কতে দেওয়া আছে। এবং খণ্ড খতে শুধু একটা মতো সার্ভিস, সেটা হলো সিম কার্ড। যে আমরা যে সিম কার্ড পারচেস করি, অনেক সময় আমরা দেখি যে রাস্তায় ফ্রি পারচেস করি, অথবা 50 টাকা বা 100 টাকা, যেই দামে আমি পারচেস করি না কেন, প্রত্যেকটা সিম কার্ডের জন্য স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট ফিক্স করা আছে 300 টাকা। সো 300 টাকা করে আপনাকে ট্যাক্স পে করতে হয়। সো এটা অ্যাজ এ সার্ভিস হিসাবে। সো যতগুলা আপনার গুডস এবং সার্ভিসেসের রিডিউস রেট, মানে 5 অথবা 7.5 অথবা 10% ডেসক্রাইব করা আছে, সেগুলো তার শিডিউলে আছে। এবং যেসব ক্ষেত্রে আপনার স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট ফিক্স করা আছে অ্যাজ পার টেবিল 4, সেগুলো আপনার ডেসক্রাইব করা আছে আপনার এই স্টার শিডিউলে। এখন আমরা যদি উপরে যাই, টেকনিক্যাল যে পয়েন্টটা, সেটা উপরে আপনার একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। কিরকম টেকনিক্যাল পয়েন্ট? এই যে তৃতীয় তফসিল, এই তৃতীয় তফসিলে আপনার চারটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, আমরা যদি নিচে দেখি, আপনার নিচে আরো দুইটা প্যারাগ্রাফ আছে। এই যে প্যারাগ্রাফ 3, আর হলো প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ হলো প্যারাগ্রাফ 4। এই চারটা প্যারাগ্রাফের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2। দেখেন, এই প্যারাগ্রাফ 1-এর ওয়ার্ডিংগুলো যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে টেবিল 1, টেবিল 2, টেবিল 3 এর খণ্ড ক এরকম করে বর্ণিত পণ্য এবং সেবার সময়ের ক্ষেত্রে কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে মূসককে বর্ণিত 4-এ আপনার মূল্য সংযোজন কর আরোপনীয় হবে। ঠিক আছে? সো আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, যে আমরা যে টেবিল 1-এ যতগুলা গুডস দেখলাম, যে 5% অথবা 7.5% অথবা 10%, এই গুডসের রেটগুলা কোন স্টেজে অ্যাপ্লিকেবল? এগুলা কি ম্যানুফ্যাকচারিং স্টেজে ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, না ট্রেডিং স্টেজে ট্রেডারদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এই কোশ্চেনটা আপনারা কেউ রেসপন্স করতে পারবেন? স্যার এটা তো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। ট্রেডিং, কিভাবে? ট্রেডিং, ট্রেডিং। মানে কিভাবে? এই যে আপনি একজন ম্যানুফ্যাকচারিং বলতেছেন বা একজন ট্রেডিং বলতেছেন, এটা লজিকটা কোথায়?
বলেন, একটু বোঝার এখানে চেষ্টা স্যার করুন। ওই যে 1 নাম্বার প্যারাগ্রাফে বলা আছে তো স্যার। কি বলা আছে? এর এই যে আউট আমার স্যার এখানে এখানে দেখা বলা যাচ্ছে, আছে বলেন কি কি বলা আছে। উহাদের সেবা কোডের আওতাধীন কলাম 3 বর্ণিত সেবা সমূহের বিপরীতে কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে কলাম 4 বর্ণিত হারে মূল্য সংযোজন করা আরোপনীয় হবে। এত স্থানীয় সরবরাহ তো ম্যানুফ্যাকচারার যদি ম্যানুফ্যাকচার করে লোকালি বিক্রি করে বাংলাদেশের মধ্যে, সেটাও স্থানীয় সরবরাহ। একজন জি ট্রেডার যদি আপনার একজনের কাছ থেকে পারচেস করে লোকালি বিক্রি করে, এটাও তো স্থানীয় সরবরাহ। তাইলে এটা ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং কিভাবে বুঝলাম? আমি কি পয়েন্টটা আপনাদেরকে বলতে বুঝাতে পারছি? যে আমি ম্যানুফ্যাকচারার, জি ম্যানুফ্যাকচার করে আমি যদি বাংলাদেশের মধ্যে বিক্রি করি, তাহলে এটা তো স্থানীয় সরবরাহ হয়ে গেল। যদি আমি জি দেশের স্যার। বাইরে আপনার এক্সপোর্ট করতাম, সাপ্লাই দিতাম, তাহলে বলা হতো এক্সপোর্ট। আর জি আরেকজন ট্রেডার যদি ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করে বা আরেকজনের কাছ থেকে পারচেস করে বা ইম্পোর্ট করে আইনা বাংলাদেশে বিক্রি করে, তাহলে ওইটাও তো স্থানীয় সরবরাহ। দুটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাইলে এই এই টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3-তে যে 5%, 7.5% অথবা 10% যে রেট আছে, তাহলে এই জি রেটগুলা কি দুইজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে ট্রেডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অথবা ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আর তাহলে তো দুইজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে তো আপনি খুব সহজেই বলে দিতে পারলেন। তাহলে এটা কি সঠিক কিনা সেটা হলো কোশ্চেন, রাইট? স্যার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে হচ্ছে 15%, কে আর প্রকিউরমেন্ট কোথা থেকে লিমিটেডের পাইলেন? ক্ষেত্রে। ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে 15%টা কোথায় থেকে পাইলেন? আমরা এর আগে যে সেকশন 15 দেখলাম, এই যে 15, এখানে কোথাও বলা আছে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে 15%? ওখানে বলা আছে করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসকের হার হবে 15%। এখানে কি বলা আছে উৎপাদনকারী বা ব্যবসায়ী? না স্যার, এখানে ওইভাবে স্পেসিফিক করা নাই। তাইলে আইনে তো স্পেসিফিক করা থাকতে হবে। স্পেসিফিক না করা থাকলে আপনি কিভাবে বলবেন? অবশ্যই কোথাও না কোথাও স্পেসিফিক করা আছে। আইন তো একবারে ওপেন থাকবে না, তাই না? তাইলে আর কেউ বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি টেবিল 1-এ বলছি কি, এই প্যারাগ্রাফ 1-এ বলছে কি, টেবিল 1, 2, 3-তে যেগুলো আছে এগুলো স্থানীয় সরবরাহ পর্যায়ে যে রেট আছে সেই রেট অ্যাপ্লিকেবল। ওকে। টেবিল 2, এই প্যারাগ্রাফ 2-তে বলছে কি, টেবিল 4-এ যে খণ্ড ক এবং খণ্ড খতে যে গুডস এবং সার্ভিসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে বলছে স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, রাইট? তাহলে প্যারাগ্রাফ 1 দেখলাম আপনার রেট 5, 7.5 আর 10। আর টেবিল 2 মানে প্যারাগ্রাফ 2 দেখলাম হলো যেগুলোর ক্ষেত্রে ফিক্সড অ্যামাউন্ট। এখন দেখেন প্যারাগ্রাফ 3-তে খুব সুন্দর একটা কথা বলছে। প্যারাগ্রাফ 3 কি বলছে? প্যারাগ্রাফ 3-তে বলছে অনুচ্ছেদ 1, যে প্যারাগ্রাফ 3, অনুচ্ছেদ, প্যারাগ্রাফ মানে তো অনুচ্ছেদ, এটা আপনারা জানেনই। তো অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 5%। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? ট্রেডিং স্টেজে 5% ফিক্সড করে দেওয়া হয়েছে স্যার। কিছু তাইলে exception ছাড়া। তাইলে আপনার এখানে বলছে অনুচ্ছেদ 1-এ যা কিছুই থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের ক্ষেত্রে মূসকের হার হবে 5%। তার মানে ট্রেডিং এর ক্ষেত্রে বলছে 5%। তার মানে উপরের যে তাইলে টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3-র যে গুডস গুলা, তাহলে এগুলো ওইগুলা রেট কার ম্যানুফ্যাকচারের জন্য ক্ষেত্রে হবে। অ্যাপ্লিকেবল? ওইগুলা রেট ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাপ্লিকেবল। সো আপনার এই হলো লয়ের পয়েন্ট, যে আপনার 5, 7.5 আর 10% যে রেট আছে টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3, এগুলা ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাপ্লিকেবল। তো আপনি এই অনুচ্ছেদ 3 যদি না দেখতেন, তাইলে ওইটা কার জন্য অ্যাপ্লিকেবল সেটা আপনারা বলতে পারতেন না। এটা গেলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা দেখেন যে আপনার এই যে টেবিল 4, যেটাতে স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, ওই রেটটা কার জন্য অ্যাপ্লিকেবল? যেই ক্ষেত্রে ফিক্সড অ্যামাউন্ট ব্যাট পেমেন্টের রেট, ব্যাট ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে গুডস এবং সার্ভিসেস। এই ক্ষেত্রে সার্ভিস শুধু একটাই, সিম কার্ড
আর বাকি যে গুডস, এই যে রেট মানে ফিক্স, এটা কার জন্য অ্যাপ্লিকেবল বলেন? স্যার এটারও তো স্যার ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে স্যার, কার কার জন্য অ্যাভেলেবল কতটুকু পরিমাণ। না, কি কি ব্যাখ্যা দেওয়া আছে বুঝি নাই, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। স্যার যেমন ওষুধের ক্ষেত্রে 2.4%, কেরোসিনের ক্ষেত্রে 2.4%। এটা তো হলো ব্যবসায়ী ক্ষেত্রে বলা আছে, ওইটা তো আমরা অনুচ্ছেদ 3 দেখে আসলাম। ওখানে ফার্স্টে বলছে 5%, তারপর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে, সেগুলা বলছে। বলছে যে প্রথমে বলছে যে ব্যবসায়ী পর্যায়ে 5%, তবে আবার বলছে যে কেরোসিন এইসব ক্ষেত্রে 2.4, ওষুধের ক্ষেত্রে এরকম, ওষুধের ক্ষেত্রে এরকম, এগুলা ব্যবসায়ী পর্যায়ে রেট বলা আছে। তো এখানে রেটগুলা তো আর অনুচ্ছেদ 2 এর সাথে কোনো কিছু নেই, এখানে অনুচ্ছেদ 2 এর সাথে কোনো কিছু বলা আছে? অনুচ্ছেদ 2 বলতে কোনো কিছু বলা আছে এখানে? এখানে শুধু অনুচ্ছেদ 1 বলা আছে, 2 এর তো কোনো কিছু বলা নাই। তো আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে 2 নিয়ে, 2 এর এখন রেট যে গুডস গুলা আছে যেগুলোর ক্ষেত্রে স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, যেমন আমরা নিউজ প্রিন্ট দেখলাম যে আপনার এক এক মেট্রিক টন নিউজ প্রিন্টের দাম হলো, ওই মানে দাম না, ব্যাটের পরিমাণ হলো 1600 টাকা, যে এখানে বলা আছে যে নিউজ প্রিন্ট, 1 মেট্রিক টন নিউজ প্রিন্ট 1600 টাকা ব্যাট পে করতে হবে। সুতার ক্ষেত্রে বলা আছে, কটন সুতার ক্ষেত্রে আপনার 3 টাকা প্রতি কেজিতে পে করতে হবে। সো এই যে রেটগুলা মানে স্পেসিফিক অ্যামাউন্ট ডিফাইন করা আছে, রেট না, এইটা তাহলে এখানে তো গুডসের ক্ষেত্রে, তাহলে এই যে নিউজ প্রিন্ট তো ম্যানুফ্যাকচারিং করা হয়, আবার বিক্রিও করা হয়, ট্রেডাররা আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করে বিক্রি করেন। তো আমার কোশ্চেনটা হলো, এখন এই রেটগুলা, এই অ্যামাউন্টগুলা কার জন্য অ্যাপ্লিকেবল? এটা কি ম্যানুফ্যাকচারের জন্য অ্যাপ্লিকেবল না ব্যবসায়ীর জন্য অ্যাপ্লিকেবল? আমার কোশ্চেন কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কনফিউশন থাকলে বলেন, যদি আমি কোশ্চেনটা আপনাদেরকে বুঝাইতে না পারি। স্যার এটা তো স্যার ট্রেডিং স্টেজে মানে লাস্ট যে ভোক্তা থাকবে ওই পেইড করবে স্যার, তাহলে তো স্যার এটা স্যার। আরে ভাই, ভোক্তা ব্যাট তো ভোক্তাই পেড করে, আমার কোশ্চেন তো এটা না। আপনি তো কোশ্চেনের রেসপন্স করতেছেন অন্যভাবে। আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করছি যে আমরা ব্যাটের ক্ষেত্রে কি জানি। ব্যাটের ক্ষেত্রে আমরা প্রথম লাস্ট ক্লাসে, যেটা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম, যে ব্যাটের ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নেওয়ার 2টা অপশন আছে। প্রথমে একটা বলছিলাম যে রেসিডেন্ট, আরেক বলছিলাম নন রেসিডেন্ট। রেসিডেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম সেন্ট্রাল অথবা ইউনিট। যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেয় তাহলে সেন্ট্রালি ব্যাট পে করবে, যত তার কন্ট্রোলে থাকবে, কন্ট্রোল থেকে যখন বেরোবে তখন ট্যাক্স ইনভয়েস ইস্যু করলে ব্যাট পেমেন্টের অব্লিগেশনস ক্রিয়েট হয়। আর ইউনিট রেজিস্ট্রেশন হইলে যত জায়গায় মানে সাপ্লাই হবে, মানে গুডসটা যাবে, তত জায়গায় ব্যাট পে করতে হবে। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম। তো তার মানে পয়েন্টটা কি? পয়েন্টটা হলো যে আপনার যখন আপনি বিজনেস করবেন, যে গুডস অথবা সার্ভিসটা নিয়ে বিজনেস করবেন, সেটা যদি ফার্স্ট শিডিউল অথবা আমরা যে এসআরও ডিসকাশন করছিলাম ওই এসআরও দ্বারা এক্সেম্পটেড না হয়, তাইলে আপনাকে কি করতে হবে? ব্যাট পে করতে হবে। তাহলে ব্যাট পেমেন্টটা করার ক্ষেত্রে আমরা এটাও ডিসকাস করেছিলাম যে যত ধরনের আপনার নেচার আছে, ব্যবসায়ের নেচার, সব নেচারকে ব্রডলি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো ম্যানুফ্যাকচারিং, একটা হলো ট্রেডিং মানে ব্যবসায়ী, একটা হলো সার্ভিস। এছাড়া ইমুভেবল প্রপার্টি আলাদা করে আছে। সো ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমরা নর্মাল রেটে ডিসকাশন এখানে হবে না, ওখানে যেই আপনার ফ্ল্যাট অথবা ওইগুলার ক্ষেত্রে আলাদা করে স্পেসিফিক রেট দেওয়া আছে, সেগুলা সেই বেসিসে চলে গেছে। তো এখন আমরা যখন 3টা ব্রড সার্ভিস লাইন নিয়ে মানে অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করতেছি, একটা হলো ম্যানুফ্যাকচারিং, একটা হলো ট্রেডিং, একটা হলো সার্ভিস। তো সার্ভিসেসের ক্ষেত্রে আমরা জানি যে সার্ভিসের ক্ষেত্রে আপনার স্পেসিফিক্যালি ডিফাইন করা যায় এটা সার্ভিস। এছাড়া গুডসের ক্ষেত্রে যখন আমরা আসি, গুডসের ক্ষেত্রে সোর্সিংটা হয় ডিফারেন্ট। 3 ধরনের সোর্সিং হতে পারে গুডসের ক্ষেত্রে। একটা সোর্সিং হতে পারে
যে বাংলাদেশে একটা কোম্পানির ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচার করে ম্যানুফ্যাকচার করে বিক্রি করে, মানে সাপ্লাই করে, একটা সোর্সিং। আরেকটা সোর্সিং হইতে পারে যে আপনি ফিনিশ গুডস দেশের বাইরে থেকে ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হওয়ার পরে বিক্রি হয়েছে। আরেকটা সোর্সিং হইতে পারে যে একজন ব্যবসায়ী ম্যানুফ্যাকচারের কাছ থেকে গুডস পারচেস করে বিক্রি করছে, অথবা একজন ব্যবসায়ী একজন ইম্পোর্টারের কাছ থেকে গুডসটা পারচেস করে বিক্রি করছে, রাইট? এখন এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে যে গুডসটা ম্যানুফ্যাকচার করে তাকে উৎপাদনকারী বলা হয়। এছাড়া আরেকজন যে ব্যবসায়ী, সে ইম্পোর্ট করে এনে বিক্রি করুক, অথবা একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করে বিক্রি করুক, অথবা আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে পারচেস করে বিক্রি করুক, তাকে ব্যবসায়ী বলা হয়। এখন আপনি বলতে পারেন যে আমি কোথায় থেকে এই ব্যবসায়ী সংজ্ঞা হাজির করলাম? এই কোশ্চেনটা আপনাদের কাছে আসতে পারে। তাহলে এই ব্যবসায়ী সংজ্ঞাটা হাজির করলাম হলো এই তৃতীয় তফসিলেরই নিচে দেওয়া, নিচে দেওয়া আছে যে ব্যবসায়ী বলতে কারে বোঝায়। তো এখানে যদি দেখি, এখানেই বলছে, ব্যবসায়ীর ব্যাখ্যা একটা দেওয়া আছে। এখানে বলছে যে ব্যবসায়ী বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক আমদানিকৃত, মানে নিজে আমদানি করছেন, ক্রয়কৃত বা কিনছেন, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্য বিধভাবে হস্তান্তর করেন। তার মানে হলো, শর্ট হইল গিয়ে, আমি একটা জিনিস কিনি আর বেচি, কোনো কিছু চেঞ্জ করা ছাড়াই বিক্রি করি, এটা হলো ব্যবসায়ী। তাহলে এটা যদি ব্যবসায়ী হয়, আর যে চেঞ্জ করে সে হইল গিয়ে উৎপাদনকারী। তো যখন পণ্যের কথা চলে আসে, তখন কোশ্চেন চলে আসে আসলে পণ্যটার রেট অফ ব্যাটটা যখন আমি ডিটারমাইন করব, তাহলে আমি কি ম্যানুফ্যাকচারার নাকি আমি ট্রেডার? সো এই ম্যানুফ্যাকচারার ট্রেডার নিয়েই কিন্তু আমরা প্রথম যেই প্যারাগ্রাফ, সেখানে আপনাদেরকে কোশ্চেন করছিলাম যে এই যে রেট 5, 7.5 অথবা 10, এই রেটটা কার জন্য অ্যাপ্লিকেবল? এটা কি ম্যানুফ্যাকচারদের জন্য নাকি ট্রেডারদের জন্য? পরবর্তীতে আমরা গিয়ে দেখলাম যে এই 5, 7.5, 10% যে রেট এখানে গুডসের ক্ষেত্রে দেওয়া আছে অ্যাজ পার প্যারাগ্রাফ 3, এটা ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাপ্লিকেবল, মানে ম্যানুফ্যাকচার করে প্রোডাক্টটা যখন সাপ্লাই দিবে তখন এই রেটটা অ্যাপ্লিকেবল। কারণ আপনার ট্রেডারদের ক্ষেত্রে বলে দিছে 5%, অথবা আরো কিছু কিছু ট্রেডারদের ক্ষেত্রে আরো কিছু রেট দেওয়া আছে। পেট্রোলিয়াম গুডসের ক্ষেত্রে দেওয়া আছে 2%, ওষুধের ক্ষেত্রে দেওয়া আছে 2.4%, সেটা ওখানে যেটা দেওয়া আছে ট্রেডারদের ক্ষেত্রে সেইটা। সো সেই বেসিসে আমরা বুঝে গেছি টেবিল 1, টেবিল 2, টেবিল 3। কিন্তু আমি এখন আপনাকে এসে কোশ্চেনটা রেজ করলাম যে ভাই, এখানে যে টেবিল 4 রয়ে গেছে, টেবিল 4-এও তো দুইটা পার্ট আছে, একটা হলো গুডস, একটা হলো সার্ভিস। সার্ভিসের ক্ষেত্রে সিম কার্ড আমরা জানলাম যে পার সিম কার্ড 300 টাকা। ওখানে এটাও আমরা বললাম যে রাস্তা থেকে আমি ফ্রি কিনি, 10 টাকায়, 20 টাকায়, 50 টাকায় কিনি না কেন, টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে প্রত্যেকটা সিম কার্ডের বেসিসে 300 টাকা করে ভ্যাট পে করতে হয়, কারণ ওখানে ফিক্সড বলে দেওয়া আছে পার সিম 300 টাকা। গেল, ওইটা সার্ভিস, ভেরি ক্লিয়ার। যখন গুডসগুলো আসছে, গুডসের ক্ষেত্রে এখন দেখলাম নিউজ প্রিন্ট বলছে যে 1600 টাকা পার মেট্রিক টন আপনাকে ভ্যাট পে করতে হবে, ফিক্সড অ্যামাউন্ট, কোনো রেট নাই। তো এই যে নিউজ প্রিন্টটা, এই নিউজ প্রিন্টটা তো কি করতে পারে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে ম্যানুফ্যাকচারও বিক্রি করতে পারে, অথবা আমি আর ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে ব্যবসায়ী হিসেবে বিক্রি করতে পারে একজনের কাছ থেকে। তাহলে আমার সিম্পল কোশ্চেন টু অল অফ ইউ, যে এই যে টেবিল 4-এর যে স্পেসিফিক অ্যামাউন্টটা, এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ট্রেডারের জন্য, ব্যবসায়ীর জন্য অ্যাপ্লিকেবল, নাকি উৎপাদনকারী মানে ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাপ্লিকেবল? এবার কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কোশ্চেনটা? জি জি স্যার। স্যার। স্যার তাইলে এখন কোশ্চেনটা আপনারা, বুঝছি স্যার। আমার এখন কাছে তাইলে, মনে হচ্ছে ট্রেডারের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে স্যার ট্রেডারের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে স্যার ভালো আপনার স্যার। জন্য মনে হবে কেন? ল তো মনে হওয়ার কিছু না। ল হইলো গিয়ে আপনি লয়ের প্রভিশন দিয়ে বুঝাই দিবেন, মনে হইলে তো হবে না, তাহলে তো বিপদ। সো আপনাদের কোশ্চেন যেটা, আপনারা আসলে, আমি যা বললাম এটা হইতে পারে আমার ব্যর্থতা, যে আমি আপনাদেরকে তৃতীয় শিডিউল তফসিলটা বুঝাইতে পারি নাই, অথবা আপনাদের ব্যর্থতা, আপনারা বুঝতে পারেন, যে কোনো একজনের ব্যর্থতা। দেখেন এখানে সহজভাবে এটা বোঝা যায়, জটিলতার কোনো কিছু নাই। আমরা বলছি যে টেবিল, এই যে প্যারাগ্রাফ অনুচ্ছেদ 1,
অনুচ্ছেদ 1-এর ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করছি যে অনুচ্ছেদ 3-এ বলা আছে যে অনুচ্ছেদ 1-এ যাই কিছু থাকুক না কেন ব্যবসায়ী ক্ষেত্রে 5%। তখন ওইটার দ্বারা আমরা ধরে নিয়েছি যে অনুচ্ছেদ 1-এর যে গুডস আছে এই গুডস গুলার ক্ষেত্রে যে রেট আছে রেট ইজ অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারার, আর ট্রেডারের ক্ষেত্রে 5%। সো অনুচ্ছেদ 4-এর ক্ষেত্রে তো কিছু বলার নাই। তো অনুচ্ছেদ 4-এর ক্ষেত্রে যদি বলা না থাকে এটা তো তাইলে তো সবার জন্য সমান। সবার জন্য সমান, ম্যানুফ্যাকচারের জন্য এই রেট, জি স্যার। ট্রেডারের জন্য এই জি রেট। স্যার, তো এইটা ট্রেডার বুঝতে জন্য এই রেট আপনাদের স্যার। এতক্ষণ লাগলো কেন? আমার কথাটা কি বোঝানো গেছে? হ্যাঁ যে স্যার, যেহেতু ক্লিয়ার স্যার। এটার ক্ষেত্রে নিচে কোনো এক্সেপশন নাই, ওখানে তাহলে আমরা স্যার বলছি দুই কি, বুঝছি স্যার তাহলে এখন। এটা জি জি। ম্যানুফ্যাকচারার যখন এই নিউজ প্রিন্ট ম্যানুফ্যাকচার করে বিক্রি করবে তাকে পার মেট্রিক টন 1600 টাকা করে দিতে হবে। আবার যখন ব্যবসায়ী একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করে সে বিক্রি করবে অ্যাজ এ ব্যবসায়ী, তখনও তাকে 1600 টাকা পার মেট্রিক টন দিতে হবে। তো এখানে তো আমি এই অ্যান্সারটাই আপনাদের কাছে চাচ্ছি। তো এটা তো যখন আমরা অনুচ্ছেদ প্যারাগ্রাফ 1 দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে প্যারাগ্রাফ 2 নিয়ে তো আপনারা ইজিলি বলতে পারার কথা। কারণ এখানে আপনার বলছি 4টা অনুচ্ছেদ আছে, 4টার মধ্যে 2টা উপরে চলে গেছে। 3 নাম্বার অনুচ্ছেদটা হলো রিলেটেড উইথ আপনার ট্রেডারদের ক্ষেত্রে। আর 4 নাম্বার অনুচ্ছেদ যেটা, সেটা রিলেটেড উইথ হইল গিয়া আপনার কতিপয় পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যাটের রেট আছে 1.5%, সেই ক্ষেত্রে। সো তার মানে আর কোনো কিছু বলা নাই, বলা না থাকা মানেই দ্বিতীয় অনুচ্ছেদের যে গুডস মানে দ্বিতীয় প্যারাগ্রাফের যে গুডস, এই গুডস হলো ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং। ক্লিয়ার? এবং এখানে ব্যবসায়ীর মিনিং কি সেটাও দেওয়া আছে। এবং আমরা যদি তৃতীয় তফসিলটা এই তৃতীয় প্যারাগ্রাফটা দেখি যে ব্যবসায়ীদের ক্ষেত্রে রেটটা কি, এখানে আরো ক্লিয়ার করা আছে। প্রথম বলা আছে 5%, যে সব ক্ষেত্রে 5% হবে। তবে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ক্ষেত্রে মূসকের হার হবে 2.4%, ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাসের ক্ষেত্রে মূসকের হার হবে 2%। এতদ ব্যতীত ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসকের হার হবে 2%। ভবন বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে মূসকের হার হবে আপনার স্কোয়ার ফিট অনুপাতে 16.2%, মোর দেন 1600-র উপরে 4.5%, এবং যে কোনো ধরনের ফ্ল্যাটের রি রেজিস্ট্রেশনের জন্য আপনার 2%। সো তার মানে এখানে আপনার ট্রেডার যারা আছে এই ট্রেডারদের রেট গুলা বলা আছে 5, অথবা 5-এর ব্যতিক্রমী হইলে যেগুলা সেগুলা বলা আছে। এবং আমি ওই যে বললাম ইমুভেবল প্রপার্টি, ফ্ল্যাট এবং আপনার এই প্লটের এই রেটগুলো এখানে দেওয়া আছে। তাইলে এই হলো আপনার 3টা প্যারাগ্রাফের 3টা রেট দেখলাম। আর 1.5% কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা আমরা সাবসিকুয়েন্টলি এখন যাচ্ছি। তাইলে আমরা বলতে পারি যে আপনার অ্যাজ পার সেকশন 15 দ্য রেট অফ ভ্যাট ইজ 15%, বাট তৃতীয় তফসিলে কিছু কিছু গুডস এবং সার্ভিসেসের ক্ষেত্রে রেট ডিফাইন করা আছে, যেটা যেই রেট ডিফাইন করা আছে সেই রেটে ভ্যাট পেমেন্ট করা যাবে। বাট কেউ যদি মনে করে যে না, ওই রেটে পেমেন্ট না করার চেয়ে 15% হারে রেট পেমেন্ট করবে, তাহলে 15% হারে ভ্যাট পে করতে পারে। এখানে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আপনারা রেজ করতে পারেন যে এই ক্ষেত্রে 5%-এর রেট বলা আছে, সে 5%-এ না ভ্যাট পে করে 15%-এ কেন করবে? এটার অ্যান্সারটা কি আপনারা দিতে পারবেন অ্যাজ পার ইউর পাস্ট আপনার সার্টিফিকেট লেভেলের কনসেপ্ট দিয়ে? স্যার জি স্যার। 50% যদি জি স্যার স্যার, আমরা পারবো পারবো স্যার। করি তাহলে তো স্যার আমি রিবেট নিতে পারবো, আমার 50% নিচে রিবেটটা নিতে পারবো না স্যার। রাইট। সো তার সেটাই মানে সেক্ষেত্রে স্যার, আমার রাইট। রাইট। সো ইনপুট আমার ট্যাক্স ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই রিডিউস রেট আর স্ট্যান্ডার্ড রেট 15%-এর মধ্যে ডিসিশনের ইস্যুটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। ওকে। সো এখানে এই রেট ছাড়া 1.5% যে রেটটা আমরা দেখলাম, তাহলে সেইটা আমরা দেখবো যে 1.5%-এর রেটটা কি। 1.5%-এর রেটটার ক্ষেত্রে যদি দেখেন, সেটার জন্য আপনার একটা জেনারেল অর্ডার আছে 3, আপনার 1 জুন 2022 সালে ইস্যু করা। ওখানে হোলসেলারের একটা ডেফিনেশন দেওয়া আছে, এবং হোলসেলারের কোন গুডসগুলা হোলসেলাররা 1.5% হারে বেনিফিট পাবে সেইগুলো দেওয়া আছে। এবং এই যে হোলসেলার, তাদের ক্ষেত্রে আপনার সিম্পলিফাইড ব্যাটারি রেকর্ডস মেনটেন করার প্রভিশনস ওখানে দেওয়া আছে। এবং আমি ইচ্ছা করলাম আমি এই 1.5%
হোলসেলার হিসেবে ব্যাট পে করব, সেটাও কিন্তু সম্ভব না। সেটা হলো আপনার ব্যাট অথরিটির অ্যাপ্রুভালের বেসিসে আমি কি করতে পারবো, 1.5% হারে ব্যাট পে করতে পারবো। সো হোলসেলার যে ডেফিনেশনটা দেওয়া আছে অ্যাজ পার জেনারেল অর্ডার 3, বলা হয়েছে হোলসেলার ইজ সাচ ট্রেডার হু সেলস দ্য সেম টাইপস লিমিটেড ভ্যারাইটি অফ গুডস ইন এ সিঙ্গেল চালান টু দ্য রিটেলার অর হোলসেলার এট এ লার্জ অ্যামাউন্ট and the place at which it is traded is known as a wholesale market। মানে আপনি হোলসেল মার্কেটে লার্জ কোয়ান্টিটির আপনার অত ভ্যারাইটিস থাকবে না, আমরা মুদির দোকানে গেলে যেমন দেখি সব ধরনের আইটেমস থাকে, সেটা থাকবে না। আপনার লিমিটেড ভ্যারাইটির গুডস থাকবে এবং সিঙ্গেল চালানে আপনি লার্জ অ্যামাউন্টের গুডস বিক্রি করবেন, এবং যে ওই জায়গাটাকে, যে মার্কেটটা আছে, সেটাকে পাইকারি মার্কেট হিসাবে আপনার পরিচিতি। এইরকম জায়গা থেকে আপনি যদি বিক্রি করেন, তাইলে আপনাকে হোলসেল ট্রেডার হিসেবে কনসিডার করা যাবে। সো এখানে বলা হয়েছে যে ইফ দ্য হোলসেলার অলসো সেলস গুডস টু দ্য ফাইনাল কনজিউমার ইন এ লোয়ার কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট হি উইল বি ট্রিটেড এজ এ হোলসেলার। তার মানে কি হলো, যে আপনি হোলসেল বিক্রি করেন, ঠিক আছে, কিছু কিছু খুচরা অল্প পরিমাণে বিক্রি করলেও আপনাকে হোলসেলার হিসেবে ট্রিট করা হবে। এখানে বলা হয়েছে যে percentage of retail sale cannot exceed more than 20% of total sales of a tax period। ওই যে বললাম যে হোলসেলের বাইরেও কিছু কিছু যদি আপনি বিক্রি করেন, আপনাকে হোলসেল হিসেবে ট্রিট করা হবে, কিন্তু ওই পার্সেন্টেজটা আপনার একটা ট্যাক্স পিরিয়ডে মোট যা সেলস তার 20%-এর বেশি হবে না। এবং এই ক্ষেত্রে রেট অফ ব্যাট হবে 1.5% অন সেলস। কন্ডিশন কি? কন্ডিশন হলো আপনার অ্যাপ্লিকেবল দুইটা গুডসের ক্ষেত্রে। আপনার বেসিক্যালি একটা হলো অ্যাপ্লিকেবল ফর হোলসেল সেলিং অফ ক্লথস, ক্লথসের মধ্যে পড়ে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, এটসেট্রা, এবং পেপার রিলেটেড গুডস। সো এই দুই ধরনের গুডসের ক্ষেত্রে আপনার এই 1.5% হোলসেল ট্রেডারের রেটটা অ্যাপ্লাই করা যাবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হলো একটা সার্টিফিকেট নিতে হবে, অ্যাজ টু স্পেসিফিক অ্যানেক্সার দেওয়া আছে, একটা প্রেসক্রাইব ফর্ম আপনার ডিভিশনাল অফিসার থেকে, বেসড অন অ্যাপ্রুভাল অফ দ্য রেসপেক্টিভ কমিশনার। সো আপনাকে যখন ওই সার্টিফিকেট ইস্যু করবে রেসপেক্টিভ ডিভিশনাল অফিসার, তখনই আপনি এই বেনিফিটটা এক্সারসাইজ করতে পারবেন, আদারওয়াইজ নট। এই ক্ষেত্রে নো রিফান্ড অফ এটি। এখন আপনি যদি ইনপুট করে গুডস বিক্রি করেন, এটির ক্ষেত্রে এটিটা কি আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। এটির ক্ষেত্রে এটি সবসময় বেনিফিট নেওয়া যায়, কিন্তু এই হোলসেলার ট্রেডারের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি ইনপুট করে যখন গুডসটা আনবেন, তারপর যদি আপনি হোলসেল ট্রেডার হিসেবে বিক্রি করতে চান, তাহলে ইনপুট স্টেজে যে এটি পে করে আসছেন, এই এটিটা রিফান্ড নিতে পারবেন না। এই একটাই মাত্র ব্যতিক্রম, যে ক্ষেত্রে এটিটা আপনার বেনিফিট নেওয়া যায় না, সেটা হলো হোলসেল ট্রেডারের ক্ষেত্রে। আর এটির ডিটেলস অ্যাক্টিভিটিটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। তাদের রেকর্ডসের ক্ষেত্রে সিম্পলিফাইড রেকর্ডস ইন্ট্রোডিউস করা হয়েছে। একটা হলো যে ট্যাক্স ইনভয়েস, যেটা সেটা এখন বলা হয়েছে 6.3 এর ক। এটা প্রেসক্রাইব ফর্ম দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে আপনার জেনারেল 3-তে। এবং তাদের ক্ষেত্রে পারচেস রেজিস্টার মেনটেন করার যেই আপনার ফরম্যাটটা বা রেজিস্টারটা, সেটাও সিম্পলিফাইড। সেটাকে বলা হয় 6.2.1 এর ক, এবং সেটা আপনার ওই জেনারেল অর্ডার 3-তে অ্যাটাচ করা আছে এজ এ অ্যানেক্সার। এবং রিটার্ন তাকে সাবমিট করতে হবে জেনারেলি অ্যাজ ইউজুয়াল 9.1, যে মূসক 9.1-এ, সেই ওখানেও আপনার যদি দেখেন 9.1-এও কিন্তু আপনার যদি অনলাইনে দেখেন, এটাকে সিম্পলিফাইড রিটার্ন করা যায়। ওখানে একটা অপশন টিক দিলে রিটার্নটা সিম্পলিফাইড হয়ে যায় ফর আপনার হোলসেল ট্রেডার। সো এই হলো আপনার হোলসেল ট্রেডারের প্রভিশনস অ্যাজ পার অ্যাপ্লিকেবল অফ থার্ড শিডিউল প্যারাগ্রাফ 4। তাইলে এখন বেসড অন দ্যাট আমরা যদি একটা সামারি করি, তাইলে রেট কি কি, তাইলে রেট যদি আমরা সামারি করি, তাইলে রেট আমরা দেখব যে আপনার এই রেট, যে স্ট্যান্ডার্ড রেট হলো 15%, রিডিউস রেট 5, 7.5, 10%, আর আদার দেন স্ট্যান্ডার্ড এবং রিডিউস রেটে 2% আছে। আর স্পেসিফিক্যালি অন্যান্য ক্ষেত্রে যে রেটগুলো আছে সেগুলা আপনার মেডিসিন অথবা আপনার অন্যান্য যেগুলো আমরা ডিসকাস করলাম। তাহলে এই হলো আপনার জেনারেল রেট। এই রেটটা 15, রিডিউস, আদার দেন স্ট্যান্ডার্ড
এবং স্ট্যান্ডার্ডে স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্টও চলে আসছে। অ্যাকসেপ্ট দ্যাট আরেকটা রেট আছে, সেটা হলো জিরো। জিরো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি যখন জিরোর ডিসকাশন হবে তখন হবে, কারণ জিরোর অনেকগুলা ফ্যাক্ট আছে। সো এই হলো আপনার রেট অফ বিএটি অ্যাজ পার সেকশন 15। এখন হঠাৎ করে আমি একটা কোশ্চেন আপনাদেরকে মানে আরেকটা পয়েন্টে নিয়ে যাব, যে এই যে রেট যা দেখলাম, আমরা যতটুকু অ্যানালাইসিস করলাম, যে সেকশন 15 আর রিডিউস রেট আপনার যেটা থার্ড শিডিউল, এর বাইরে কি আর কোনো রেট আছে আপনারা বলতে পারবেন? আমার কোশ্চেনটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা যা রেট দেখলাম অ্যাজ পার 1615 করসপন্ডিং থার্ড শিডিউল, যে রেট দেখলাম, এছাড়া আর কোনো রেট কি আছে? স্যার 0%। 0% তো আমরা বললামই, জিরো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। জিরো তো এখানে আর আসতেছে না কনসিডারেশনে। জিরো ছাড়া আপনারা কি কোথাও আপনাদের আহ, আহ, মানে ডিসকাশন, রিডিং এ, প্র্যাকটিক্যাল নলেজে পাইছেন আর কোনো রেট আছে? জি না স্যার। তো আপনাদের ভলিউম ইজ ভেরি স্লো, মানে লো, পান নাই? আচ্ছা, উৎসে কর্তনের আপনার যে 43টা হেড আছে, এগুলা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, রাইট? জি স্যার, আছে স্যার। জি স্যার। তাহলে ওখানে আপনি একটু কেউ বলতে পারবেন, ওখানে যে 43তম সার্ভিসটা, ওই যে 43টা সার্ভিসের ওই সার্ভিসটার নাম কি এবং ওখানে উৎসে কর্তনের রেট কত ছিল? অ্যাডভার্টাইজমেন্ট নাকি এটা? না স্যার, টেলিট্রেডিং এজেন্সি স্যার। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে কে ট্রেডিং এজেন্সি বলা আছে কত? সেভেন 7.5 পয়েন্ট ফাইভ স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলেন, আমরা যদি, তাহলে 7.5%টা আমাদের ওই ইয়েতে থাকার কথা না? এই আপনার এই থার্ড শিডিউলে থাকার কথা না? তো এই যে 7.5% হলো গুডস, এবং এই 7.5% হলো সার্ভিস। 7.5% এই সার্ভিস। এই দেখেন সার্ভিস, এখানে কি আছে কে ট্রেডিং এজেন্সিটা? দেখেন তো, আছে? না স্যার, এখানে ওটা উল্লেখ নাই। এটা কোথায় থেকে আসলো? এটা স্যার ওই উৎস কর্তৃত্ব বিধিমালার ওখানেই আছে। আরে ওইটা তো একটা বিধিমালা করছে রেট গুলো আইনের থেকে নিয়ে, আইনে না থাকলে তো আর রেটটা ওখানে ক্রিয়েট করতে পারি না, তাহলে আসলো কোথা থেকে? স্যার, দোকানদারদের জানা গেছে। তাহলে এই রেটটা আসলো কোথায় থেকে? কেউ একজন আনমিউটে আছেন, প্লিজ মিউট করেন, হ্যাঁ? তাহলে বলেন এই রেটটা আসলো কোথায় থেকে? এই যে উৎসে কত নিয়ে কাজ করলেন, কখনো কোশ্চেন রেজ হয় নাই যে এই রেটটা কোথায় থেকে আসলো? সবাই চুপ হয়ে গেলে কিভাবে হবে? কাউকে না কাউকে তো রেসপন্স করতে হবে। স্যার এত ডিপলি কাজ করেন তো স্যার, এই জন্য হয়তো বুঝতে পারি নাই স্যার। সো কিন্তু যে কোনো উম, দেখা গেছে বছরে আপডেট করতে থাকে, কোনোটা অ্যাড করে কোনোটা লেস করে। আপনার এখন তো এই আপডেট নিয়ে আমরা ডিসকাস করলাম, আমার এখানে যা ডিসকাশন হচ্ছে, আমি যা দেখাচ্ছি সব আপডেটেড। হ্যাঁ, তো আমি তৃতীয় তফসিল যেটা দেখাইছি ওইটাও আপডেটেড। সো ওই আপডেট তো নাই, আপনারা তো নিজে 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 দেখলেন, রাইট? আমি আপনার স্ক্রিনে দেখাইলাম, আপনারা তো দেখলেন, ওখানে তো নাই, রাইট? জি স্যার। তাইলে পয়েন্টটা হলো যে আপনার এই যে রিডিউস রেট, এই রিডিউস রেটের ক্ষেত্রে আপনার তৃতীয় তফসিল ছাড়াও আরেকটা এসআরও আছে, স্যার যেটা 240। 13ই অক্টোবর 2019-এ ইস্যু করা হয়েছিল। ওখানে আপনার
তিন ধরনের ক্ষেত্রে, মানে ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজ এবং সার্ভিস স্টেজে। যেমন ম্যানুফ্যাকচারিং স্টেজে সিমেন্ট শিট 5% উপরে, আপনার ফেরোম্যাঙ্গানিজের ক্ষেত্রে 1,000 টাকা পার মেট্রিক টনের উপরে, আপনার ফেরো সিলিকন অ্যালয়ের ক্ষেত্রে 1,200 টাকা পার মেট্রিক টনের উপরে, ট্রেডিং স্টেজে এমএস প্রোডাক্টের ক্ষেত্রে 200 টাকা পার মেট্রিক টনের উপরে, এবং সার্ভিস স্টেজে কে ট্রেডিং এজেন্সির ক্ষেত্রে 7.5%-এর উপরে যে ব্যাটটা আছে সেটাকে এক্সেমশন দেওয়া হয়েছে। তো তার মানে আপনি যদি ওই 5%-এর রেটেও যান, ওখানে কিন্তু সিমেন্ট শিট খুঁজে পাবেন না। সিমেন্ট শিটের ক্ষেত্রে দেখবেন যে রেট অফ ব্যাট 5%, কারণ ওইটা তৃতীয় তফসিলে নাই। ওইটা একটা স্পেশাল এসআরও দিয়ে আপনার কিছু কিছু প্রোডাক্টকে কিছু ম্যানুফ্যাকচারিং স্টেজে, কিছু ট্রেডিং স্টেজে এবং কিছু সার্ভিস স্টেজে আপনার একটা সার্টেন লিমিটের উপরেরটা এক্সেমশন দিয়ে দেওয়া হয়েছে। সো ওই এখান থেকে যেহেতু কে ট্রেডিং এজেন্সির রেট অফ ব্যাট হলো 15, বাট যেহেতু 15-এর 7.5%-এর উপরের টুকু এক্সেমশন দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য ক্রেডিট রেটিং এজেন্সির ক্ষেত্রে রেট অফ ব্যাট হয়ে গেছে 7.5। এই জন্য আপনারা উইথহোল্ডিং এর যে 43তম সার্ভিসটা, ওই ক্ষেত্রে আপনার রেটটা বলা আছে 7.5। এই এক্সেমশনটা না থাকলে ওখানে চলে যেত রেটটা 15%। এবং এখানে যে ম্যানুফ্যাকচারিং যে সিমেন্ট শিট 5% আছে, আপনি যদি এখন ওই তৃতীয় তফসিলের টেবিল 1-এ আপনার ওই যে 5%-এর রেটের লিস্ট আছে, ওখানে খুঁজেও পাবেন না যে আপনার এই সিমেন্ট শিট 5%, কারণ ওইটা স্পেশাল ভাবে এটা এক্সেমশন দেওয়া হয়েছে এডিশনাল টুকু। সো এই আপনার রেট অফ ব্যাটের ক্ষেত্রে আপনার সেকশন 15 রিডিউস রেট ছাড়াও আপনার আরেকটা এসআরও আছে, যে এসআরওটা হলো আপনার 320, আপনার 13 অক্টোবর 2019। ওকে, তাইলে আমরা রেট নিয়ে ডিসকাশন করলাম। রেট ইজ ক্লিয়ার এক্সেপ্ট জিরো। জিরো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। ট্যাক্সেবল সাপ্লাই এবং এক্সেম্পটেড সাপ্লাই এগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং আমরা এসআরওর বেসিসে যেই 5টা টেবিল, সেই টেবিল নিয়েও আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, এবং টেবিলে কোনটার কোন বেসিসে কি ইস্যু সেগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। সো এগুলো ক্লিয়ার। এবং আপনার হোলসেল ট্রেডারের যে 1.5% সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো রেট ইজ ক্লিয়ার। রেট নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা অন্য টপিকসে যাব। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার ওই যে পাইকারি ব্যবসায়ী পর্যায়ে যে যে বলছেন যে এটিডার রিফান্ড পাবে না, কিন্তু সে তো অ্যাডজাস্ট করতে পারবে নাকি স্যার? কি রিফান্ড একটা, ক্লেম মানে ওই যে সে তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না স্যার? হ্যাঁ, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না? ইম্পোর্ট স্টেজে যে এটিটা দিয়ে আসবে ওটা তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে তো নাকি স্যার? গুড পয়েন্ট। আপনার ডিক্রিজিং যেহেতু এখানে বলছে নো রিফান্ড অফ এটি, সো আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে তো কোনো সমস্যা নাই। জি স্যার, গুড পয়েন্ট। ওটা ওটা একটু হ্যাঁ জানা পারবেন। চাই। হ্যাঁ, কারণ ওখানে বলছে রিফান্ড নিতে পারবেন না, মানে আপনার কিন্তু, ক্লেম করতে পারবে হ্যাঁ নাকি স্যার? অ্যাডজাস্টমেন্ট তো আপনার কোনো কিছু বলা নেই। জি স্যার। তো আর এখন স্যার আমরা ওই যাব। যে স্যার হ্যাঁ, আরেকটা কোশ্চেন, হ্যাঁ স্যার বলেন। আরেকটা স্যার থার্ড শিডিউলে ওই যে 26টি ট্রান্সফরমার 2000 কেবি পর্যন্ত 5%, এর উপরে হইলে কত পার্সেন্ট হবে স্যার? 15% স্যার, এটা কোথায় বলা আছে স্যার একটু বলবেন স্যার? বা এর রেটটা কি হবে স্যার? ওই যে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্যার, থার্ড শিডিউলে এই যে দেখা যাচ্ছে, এই যে এটা স্যার, এই এটা যে এখানে তো সব দেওয়া আছে। হ্যাঁ, তো স্যার এর ডিনোমিনেটর মধ্যে এর মধ্যে না পড়লে, এর মধ্যে না পড়লে 15%। জি স্যার, এটার জন্য আর কি। তো মানে অ্যান্সার, অ্যান্সার খুব সহজ। এখানে যেই আপনার ডেসক্রিপশন দেওয়া আছে, জি স্যার। এই ডেসক্রিপশনের মধ্যে যদি না আসে, তাইলে আপনি রিডিউস রেটের বেনিফিট ওখানে পাচ্ছেন না। তার মানে আপনাকে চলে যেতে হবে স্ট্যান্ডার্ড রেট 15%। ঠিক আছে? আর এক্সপোর্ট যদি 5% এক্সারসাইজ করে আমি কি কোনো রিবেট নিতে পারবো স্যার কোনো হ্যাঁ, আইটেমে? হ্যাঁ, মানে এক্সপোর্ট ছাড়া স্যার, মানে 5% যদি আমি ই করি না না, এক্সারসাইজ করি। এক্সপোর্ট ছাড়া আপনি
15% আর শূন্য ছাড়া, মানে এক্সপোর্ট শূন্য ছাড়া আপনি অন্য কোনো ক্ষেত্রে রিবেট নিতে পারবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমাদের যে নেক্সট ডিসকাশনটা হলো আপনার ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট। সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, যে যখন আপনার একজন একটা ব্যাট রেজিস্ট্রেশন নিয়ে বিজনেস স্টার্ট করবে, সো বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে যদি আমরা ম্যানুফ্যাকচার আপনার চিন্তা করি, অথবা আমরা চিন্তা করি যে ট্রেডিং, তো আমরা আগেও বলেছিলাম যে এই দুইটা ক্ষেত্রে আপনার দুই ধরনের, মানে দুইটা সোর্সের ইউটিলাইজেশন হতে পারে। একটা সোর্স হলো লোকাল সোর্স, আর একটা হলো ইম্পোর্ট। সো লোকাল সোর্সের ক্ষেত্রে এক ধরনের ট্রানজেকশনস হয়, আর ইম্পোর্টের ক্ষেত্রে আরেক ধরনের ট্রানজেকশনস হয়, নেচার অফ ট্রানজেকশনসটা আরেক ধরনের হয়। সো যখন আমরা আহ, একটা গুডস ইম্পোর্ট করব, সেটা র মেটেরিয়াল হতে পারে অথবা সেটা ফিনিশ গুডস হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট টোটাল প্রসেসটা আপনার সেম। এটা র মেটেরিয়াল জেনারেলি ইম্পোর্ট হতে যে ধরনের প্রসেস, এটা ফিনিশ গুডস ইম্পোর্ট হতে হয় সেই একই ধরনের প্রসেসফুল হয়। তো এখানে আমরা একটা প্রসেস নিয়ে কিছুটা ডিসকাশন করব, আর যেহেতু কাস্টমস নিয়ে সেপারেটলি ডিটেল ডিসকাশন হবে, সেই জন্য ওইটাতে আমরা বেশি ডিটেলসে যাব না। বাট আপনাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য আজকের এই ডিসকাশনে আমরা কিছুটা ডিসকাশন করব, যেহেতু আমি ইম্পোর্টের পার্টটা নিয়ে ডিসকাশন করব। বাট ইন ডিটেলস এই ডিসকাশনটা হবে আমরা যখন কাস্টমসের পার্টিকুলার ক্লাসে ডিসকাশন করব। তো যেহেতু আমরা ওখানে ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাটার পেমেন্টের প্রভিশনসগুলো নিয়ে ডিসকাশন করতেছিলাম, সো এখানে আপনারা যদি এই ফ্লোচার্টটা দেখেন, তাহলে কিভাবে আপনার নর্মালি ইম্পোর্টটা হয়। তো এখন এখানে দেখেন, আমরা একটা ডটেড লাইন এখানে ড্র করেছি। ডটেড লাইন ড্র করার ক্ষেত্রে দুইটা পার্ট এখানে ডিসকাস করা হয়েছে, একটা হলো আউটসাইড বাংলাদেশ, আর একটা হলো ইনসাইড বাংলাদেশ। তার মানে আমি বাংলাদেশে অবস্থান করতেছি, আমি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করব, ঠিক আছে? তো যখন আমি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করব তখন, বা ফিনিশ গুডস ইম্পোর্ট করব, তখন তিনটা বেসিক পয়েন্ট আপনার চলে আসে। একটা পয়েন্ট হলো, আমি যেই গুডসটা ইম্পোর্ট করব সেই গুডসটা আপনার এইচএস কোডটা কি। এইচএস কোড মানে কি আপনারা তো জানেন না। এইচএস কোড মানে হলো আপনার হারমোনাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন কোডিং সিস্টেম। তো মনে করেন আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব, এই প্রোডাক্টটা হয়তো পেন, আমি এটার পেন বলতেছি ইংলিশে, বাংলায় বলতেছি কলম, অন্য ভাষায় আরেকটা জিনিস বলা হইতে পারে, এবং আরো ভাষায় অন্য বলা হইতে পারে। সো যখন বিজনেস আপনার কমিউনিকেশনসটা হবে, তাহলে স্পেসিফিক আইটেমটা তো বুঝতে হবে যে আমি কি ইম্পোর্ট করব, সে কি আপনাকে দিবে, আপনি এবার গিয়ে ইম্পোর্ট করবেন। তো সেইটাকে আইডেন্টিফাই করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড যত ধরনের গুডসই আছে সবগুলাকে নিউমারিক কোডে কোডিফিকেশন করা হয়েছে, দ্যাট ইজ কল্ড এইচএস কোড। এইচএস কোডে আপনার বাংলাদেশ কনটেক্সে 8 ডিজিট আপনার থাকে, তার মধ্যে 6 ডিজিট গ্লোবালি সেম, আর লাস্ট 2 ডিজিট কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। তো যখন আমি একটা গুডস ইম্পোর্ট করব, তাহলে আমি যে গুডসটা ইম্পোর্ট করব সেটার এইচএস কোডটা কি, অ্যাপ্রোপ্রিয়েট এইচএস কোডটা আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। এবং এই এইচএস কোডের ইনফরমেশনটা আমি কোথায় পাবো? এটা পাবো কাস্টমস অ্যাক্টের ফার্স্ট শিডিউলে। তাহলে এগুলো পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হলো, আমি যে গুডসটা ইম্পোর্ট করব, এই গুডসটা আমি কোন বেসিসে ইম্পোর্ট করব। গুডসটা জেনারেলি অনেকগুলা টার্মস আছে, যেটাকে বলা হয় ইনকো টার্মস গ্লোবালি আপনার, এবং লেটেস্ট ইনকো টার্মস হলো ইনকো টার্মস 2020। এবং আমাদের দেশে সব ইনকো টার্মস পারমিট করে না, কারণ যেগুলো আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডারে আছে সেগুলাই শুধু পারমিট করে, বাকিগুলা পারমিট করে না।
ইনকোটার্মসের পয়েন্টটা হলো যে আপনি যে গুডসটা ইম্পোর্ট করতেছেন সেটা কি শুধু মালের দাম, যে আপনি শুধু গুডসটা নিজে পারচেস করে আপনি নিজে ফ্রেটের অ্যারেঞ্জ মানে জাহাজ অথবা যদি আপনার রেলে আসে রেল ট্রাক এটা আপনি অ্যারেঞ্জ করবেন, তাহলে ফ্রেটটা যদি তাহলে যদি আপনি অ্যারেঞ্জ করেন তাহলে ফ্রেটটা আপনি পে করবেন। আর যদি আপনি বলেন যে না আপনার ফ্রেট সহ ইম্পোর্ট করবেন, তার মানে কি আপনার পোর্টে চলে আসবে, আপনি মালের দাম প্লাস এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রি থেকে আপনার বাংলাদেশে আসা পর্যন্ত যে ফ্রেট এটা সহ প্রাইসটা নেগোশিয়েট করবেন। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়টা হতে পারে এই যে আপনি মনে করেন চীন থেকে বাংলাদেশে গোষ্ঠী ইম্পোর্ট করবেন, আপনার জাহাজে করে আসবে, রাস্তার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, রাইট? আপনার জাহাজ ডুবে যেতে পারে, আপনার ফায়ার হতে পারে, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে ওখানে একটা রিস্ক কভারেজ ইস্যু থাকে ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্সটা কে বেয়ার করবে? তাহলে যদিও ইনপুট টার্মসে এই ইন্স্যুরেন্সের পয়েন্টটা আছে, বাট বাংলাদেশ কনটেক্সে আপনার এই ইন্স্যুরেন্স সহ প্রাইস নেগোশিয়েট করা যায় না। কারণ আপনার প্রাইসটা নেগোশিয়েট করতে হইলে ইন্স্যুরেন্সটা বাংলাদেশ থেকে করতে হয় অ্যাজ পার ইম্পোর্ট পলিসি অর্ডার। সো এই যে দেখেন এখানে আমরা দুইটা ব্রড কস্টারি ইনপুট টার্মস যেগুলো হয় সেগুলাকে আমরা ডিভাইড করছি। একটা হলো দেখাইছি সি ট্রান্সপোর্ট, জাহাজে আসলে কি বলে টার্মিনোলজিগুলা, আর আদার দেন জাহাজ যদি এটা বিমানে আসে তাহলে কি বলে। যেমন একটা গুডসের শুধু যদি আপনি আপনি নেগোশিয়েট করেন বাইরের একজন আপনার যে আপনি যার কাছ থেকে পারচেস করবেন যে এক্সপোর্টার, তার সাথে যে আপনি শুধু মালের দাম তাকে পে করবেন, তো তাহলে ওইটাকে আপনি যখন যেটা জাহাজে আসলে এটাকে বলা হয় এফওবি। আবার এই একই জিনিসটা যদি আপনার বিমানে আসে তখন এটাকে বলা হয় এফসিএ। আর যদি আপনার যে গোষ্ঠটা জাহাজে আসবে আপনি গোষ্ঠটা যদি ফ্রেট সহ নেগোশিয়েট করেন তখন এটাকে বলা হয় সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেট। বাট একই জিনিস যদি বিমানে আসে তখন এটাকে বলা হয় সিপিটি, ক্যারিয়ার্স পেড টু। আর যদি আপনার ইন্স্যুরেন্সটা অ্যাড করা থাকে তখন এটাকে বলা হয় সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এবং এটা যখন বিমানে আসে একই জিনিস তখন এটাকে বলা হয় সিআইপি। সো আপনার এই ইন্স্যুরেন্সটা আগেও বলেছি যে তৃতীয়টা এটা আমাদের দেশে ইন্স্যুরেন্স বাংলাদেশ থেকেই করতে হয়, কিছু এক্সেপশনাল ক্ষেত্র আছে সেগুলো ছাড়া রেয়ার ক্ষেত্রে। তো সেই জন্য এই সিআইপি বা সিআইএফ বেসিসে আমি ইম্পোর্ট করতে পারি না। আমাকে জেনারেলি এফওবি অথবা সিএফআর মানে শুধু প্রোডাক্টের ভ্যালু অথবা ফ্রেশ সহ আপনার ভ্যালু নিয়ে নেগোশিয়েট করতে পারেন। তাহলে যখন এটা আপনার এই ইনপুট টার্মসের কোন ক্লজটা দিয়ে আপনি নেগোশিয়েট করলেন সেটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়টা হলো যে এলসি। আপনি যখন নর্মালি আমাদের বাংলাদেশে আপনার ইম্পোর্টটা কি করতে হয়, এলসি ওপেন করে আমাকে ইম্পোর্ট করতে হয়। তাহলে এই তিনটা হলো বেসিক এলিমেন্ট ডিউরিং ইম্পোর্ট। যখন আপনি এই জন্য দেখেন এই আউটসাইড বাংলাদেশ এবং ইনসাইড বাংলাদেশের মাঝখানে যে আমরা ডটেড লাইনটা দিছি, এই ডটেড লাইনের দেখেন আপনার কস্টটা কিন্তু আউটসাইড বাংলাদেশে দেওয়া আছে। কারণ কস্ট সবসময় আপনাকে কি করতে হবে, আপনাকে দেশের বাইরে পে করতে হবে। বাট রেটটা দেখেন, রেটটা আমি মাঝখানে রাখছি। কেন মাঝখানে রাখছি? কারণ আপনার উপর ডিপেন্ড করতেছে যে ফ্রেটটা আপনি কি আপনার ফ্রেট সহ প্রোডাক্টটা তার সাথে নেগোশিয়েট করবেন, নাকি শুধু কস্ট আর ফ্রেটটা আপনি ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং এজেন্টের সাথে নিজে নেগোশিয়েট করবেন। তো এই জন্য ফ্রেটটা মাঝে মাঝে রয়েছে। কিন্তু ইন্স্যুরেন্সটা দেখেন, ইন্স্যুরেন্সটা কিন্তু একবারে বাংলাদেশের মধ্যে, কারণ ইন্স্যুরেন্সটা আমাকে বাংলাদেশেই করতে হবে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পে করতে হবে। আর এটা ছাড়া আরেকটা কষ্ট রয়ে গেছে ল্যান্ডিং চার্জ, এটা আমরা বাংলাদেশের মধ্যে রাখছি। ল্যান্ডিং চার্জটা কি? মনে করেন যখন আপনার এলসি ওপেন করলেন, আপনি গুডসটা বাংলাদেশে আসতেছে, আসলো, আসার পর কি হইলো, পোর্টে এটা লোডিং হয় না, মনে করেন জাহাজ থেকে এটা আমার পোর্টে আসতে হয়, তাহলে এটার এই যে জাহাজ থেকে নামায়া পোর্টে আনা, তাহলে এখানে একটা কস্ট ইনভলভমেন্ট আছে যেটাকে ল্যান্ডিং চার্জ বলা হয়। তাইলে একটা গুডস যখন ইম্পোর্ট হয় তখন এই গুডসের বেলোটা থাকে, ফ্রেটটা থাকে, এবং এই যে ইন্স্যুরেন্স কভার রিস্কটার জন্য ইন্স্যুরেন্স কভারেজ থাকে, তারপরে এই গুডসটা পোর্টে আনার জন্য ল্যান্ডিং চার্জ। এই চারটা কস্ট আপনার ভেরি ইম্পর্টেন্ট। এই বেসিসে যখন আপনার গুডসটা বাংলাদেশে আসলো, পোর্টে আসলো, তারপর আপনার এটা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস পেমেন্ট
অ্যাসেসমেন্ট করে গুডসটা রিলিজ করা, এটা হলো কাস্টম সেক্টর ফর্মালিটিস। তো এই কাস্টম সেক্টর বাকি ফর্মালিটিসটা আমরা সাবসিকুয়েন্টলি যখন কাস্টম সেক্টর টপিকস নিয়ে ডিসকাশন করব, যেটা 2 সেকশন একসাথে হবে, তখন আমরা ডিসকাস করব। তো এখানে বলার কারণ পয়েন্টটা হলো যে এই যে ঘটনাটা ঘটলো, ঘটনার পরে যখন এই ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করবেন, তখন এই ডিউটিস এন্ড ট্যাক্সেস এর পে করার ক্ষেত্রে আপনার এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস থাকে ইম্পোর্টে। এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস এর এইটা বুঝে গেলে আমার ওখানে যে ইম্পোর্টের প্রভিশন গুলো আছে ব্যাটের, লাইফটা ইজি। কি ধরনের? যে যখন আপনার এই গুডসটা ইম্পোর্ট হলো, 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস থাকতে পারে বেসড অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট। কি কি থাকতে পারে? কাস্টম ডিউটি থাকতে পারে, রেগুলেটরি ডিউটি থাকতে পারে, সাপ্লিমেন্টারি ডিউটি থাকতে পারে, ব্যাট থাকতে পারে, এআইটি থাকতে পারে, এটি থাকতে পারে। এই হলো 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস। কাস্টম ডিউটি আর রেগুলেটরি ডিউটি, এই দুইটা ডিউটি কালেক্ট হয় কাস্টম সেক্টর আন্ডারে। সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট আর এটি, এই তিনটা কালেক্ট হয় ভ্যাট অ্যাক্টের আন্ডারে। আর এআইটি কালেক্ট হয় আপনার ইনকাম ট্যাক্সের আন্ডারে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে। এই কাস্টম ডিউটির যে রেটটা, কি রেট হবে, এই রেটটা থাকে হলো আপনার ওই যে ফার্স্ট শিডিউল, কাস্টম সেক্টর যে ফার্স্ট শিডিউল, ওখানে এইচএসকেট ওয়াইজ আপনার এই কাস্টম ডিউটির রেটটা থাকে। জেনারেলি রেট হলো 0, 1, 5, 10, 15, 25। এই হলো কাস্টম ডিউটির রেট বেসড অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট। ওখানে যে রেট থাকে সেই রেটের বেসিসে কাস্টম ডিউটিটা অ্যাপ্লিকেবল হয়। রেগুলেটরি ডিউটির ক্ষেত্রে হলো, আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস ডিসকাশন করব কাস্টমসে, বাট এখানে ব্যাটের পারপাস আমরা ডিসকাস করতেছি। রেগুলেটরি ডিউটিটা হলো যে আপনার একটা স্পেসিফিক পয়েন্ট আছে, যেই ক্ষেত্রে কাস্টম ডিউটি রেট 25% হয় এই প্রোডাক্টের, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি হয় 3%। বাট এটারও ব্যতিক্রম আছে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আপনার 25% কাস্টম ডিউটি আছে, বাট রেগুলার ডিউটি এক্সেমশন দেওয়া আছে। আবার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে 25% কাস্টম ডিউটিও না, বাট রেগুলার ডিউটির বিভিন্ন ধরনের রেট আছে, যেগুলা ওই রেগুলার ডিউটির যে অ্যাসারও আছে ওখানে ডিফাইন করা আছে। আর সাপ্লিমেন্টারি ডিউটি যেটা, এটা হলো ব্যাটের। যদি আমরা দেখি, আমরা 2টা শিডিউল নিয়ে এই পর্যন্ত ডিসকাস করেছি। ফার্স্ট শিডিউল নিয়ে ডিসকাস করেছি, আর থার্ড শিডিউল যেটা আজকে ডিসকাস করলাম। সেকেন্ড শিডিউল নিয়ে আমরা ডিসকাশন করি নাই। ব্যাটের যে সেকেন্ড শিডিউলটা, এই সেকেন্ড শিডিউলটা হলো রিলেটেড উইথ সাপ্লিমেন্টারি ডিউটি। ওই সেকেন্ড শিডিউলে 3টা পার্ট আছে। প্রথম যে পার্টটা টেবিল 1, ওই প্রথম পার্টটা হলো আপনার ওখানে যে গুডসগুলো ডিফাইন করা আছে, যে রেট দেওয়া আছে, সেটা অ্যাপ্লিকেবল ইম্পোর্টেডের ক্ষেত্রে। সো আপনি কোনো গুডস যদি ইম্পোর্ট করতে যান, তাইলে আপনি সেকেন্ড শিডিউলের ফার্স্ট পার্টে যদি আপনি দেখেন ওই গুডসটা ওখানে আছে কিনা, থাকলে বুঝবেন যে এইটার উপরে আপনার এসডি দিতে হবে এবং কত পার্সেন্ট এসডি দিতে হবে ওখানে ডিসক্রাইব করা আছে। তো ওখান থেকে আপনি সাপ্লিমেন্টারি ডিউটিটা রেটটা পেয়ে যাবেন। সো আপনার ব্যাটের যে রেট, এই সাপ্লিমেন্টারি ডিউটির রেট ডিফারেন্ট হতে পারে, 10%, 20%, 30%, 45%, 60%, 100, 150, ইভেন 500% পর্যন্ত হতে পারে বেসড অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট। আর ভ্যাটের ক্ষেত্রে হলো 15% আমরা দেখে আসছি করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 15%, যেটা আমরা সেকশন 15-এ দেখে আসলাম। সো এই যে সেকশন 15-এ 15% দেখে আসলাম, তাহলে ওই 15% হলো ব্যাট। বাট যদি ফার্স্ট শিডিউলের প্রোডাক্ট হয় তাহলে এক্সেমটেড হবে। আবার ওই যে এসআরও দেখে আসছি, এসআরওতে যে টেবিল আছে, যদি ওইটা আমদানির টেবিলের মধ্যে থাকে অথবা আমদানি এবং উৎপাদনের টেবিলে থাকে, তাইলে তাইলে ওইটার ক্ষেত্রে ব্যাট এক্সেমশন দেওয়া আছে অ্যাজ পার এসআরও। আদারওয়াইজ আপনার রেট অফ ব্যাট ইজ 15%। আর এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট জেনারেলি স্ট্যান্ডার্ড রেট হলো 5%, বাট আরও বিভিন্ন রেট আছে নেচার অফ দ্য প্রোডাক্টের বেসিসে, যেটা আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টে পেয়ে যাব। আর এটি যেটা, এটাও ব্যাট অ্যাক্টের আন্ডারে কালেক্ট করা হয় অ্যাডভান্স ট্যাক্স। এটা আপনার 2টা রেট। ম্যানুফ্যাকচারারদের ক্ষেত্রে 3%, যে ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল ইম্পোর্ট করে তাহলে 3%। আর আদার দেন
ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে রেট ইজ 5%। তাইলে আমরা এই ইনপুট স্টেজে 6 ধরনের ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস যে কালেক্টর সেটা দেখলাম। বাট আউট অফ 6, 2টা আপনার অ্যাজ পার কাস্টমস অ্যাক্ট, একটা অ্যাজ পার ইনকাম ট্যাক্স, আর 3টা হলো আপনার ভ্যাট অ্যাক্টের আন্ডারে। 3টার মধ্যে এসডিটা আমরা জানলাম যে স্পেসিফিক ওখানে কোথা থেকে পাবো, ভ্যাট আমরা জানলাম, এবং এটিও আমরা জানলাম। তাহলে এখন কোশ্চেনটা আসতেছে যে এই যে এতক্ষণ দেখলাম এই রেটে এই চার্জ হবে, তাহলে বেসটা কি, কোনটার উপরে চার্জ হবে? তাহলে কারণ আমাদের ওখানকার যে ব্যাটের ডিসকাশনটা ছিল বেজ এবং রেট, তো রেটটা আমরা বুঝলাম। তাহলে এখন আমাদেরকে যেতে হবে বেজে। তাহলে বেজে যদি যাই, তাহলে যখন একটা গুডস ইম্পোর্ট হয়, যখন যখন একটা গুডস ইম্পোর্ট হয়, ইম্পোর্ট হওয়ার পরে ওই গুডসের ক্ষেত্রে যখন এই ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস গুলা কালেক্ট হয়, তখন এই কালেক্ট করার জন্য আপনার কাস্টমস অথরিটি একটা ভ্যালু ডিটারমাইন করে, যেটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু, তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ডিটারমাইন হয়? অ্যাসেসেবল ভ্যালুটা ফার্স্ট ডিটারমাইন হয় কস্ট প্লাস ফ্রেট, সিএফআর। এই কস্ট প্লাস ফ্রেটের সাথে আপনার 1% ইন্স্যুরেন্স অ্যাড করে। আপনি যদি ডকুমেন্টস প্রোভাইড করেন অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়ামে, তাহলে অ্যাকচুয়ালটা নেবে, আদারওয়াইজ স্ট্যাটিউটরি রেট 1% ইন্স্যুরেন্স অ্যাড করে। তাহলে এই সিএফআর এর সাথে 1% ইন্স্যুরেন্স অ্যাড করার পরে এটা হয়ে যায় সিআইএফ। সিআইএফ এর সাথে ওই যে ল্যান্ডিং চার্জ আমরা দেখে আসছি, আপনার ওই যে জাহাজ থেকে পোর্টে প্রোডাক্টটা আসার জন্য যে কস্টটা, সেইটাও 2টা অপশন। একটা হলো যদি আপনি অরিজিনাল অ্যাকচুয়াল পেমেন্টের ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন, তাহলে অ্যাকচুয়াল নেবে, আদারওয়াইজ আপনার স্ট্যান্ডার্ড রেট 1% আপনার ল্যান্ডিং চার্জ। তাহলে এই সিএফ এর উপরে 1% ল্যান্ডিং চার্জ অ্যাড করলে আপনার ডিটারমাইন হয়ে যায় অ্যাসেসেবল ভ্যালু। সো কাস্টমস ডিউটি চার্জ হয় অন অ্যাসেসেবল ভ্যালু, রেগুলেটরি ডিউটি স্টেটওয়ে চার্জ হয় অন অ্যাসেসেবল ভ্যালু, বাট সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হয় অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি যোগ করার পর যে টোটাল অ্যামাউন্টটা হয় ওইটার উপরে ভ্যালু এডেড ট্যাক্স চার্জ হয় অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, এই 4টার যোগ করে যে বেসটা সেটার উপরে, এবং এটিও এই 4টার যোগ করার পর যে বেস সেটার উপরে চার্জ হয়। আর এআইটি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা অ্যাসেসেবল ভ্যালুর উপরে চার্জ হয়। তাহলে এই হলো আপনার রেট প্লাস বেস টু চার্জ ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অ্যাট ইম্পোর্ট স্টেজ। যদি আপনারা এটা বুঝে থাকেন, তাহলে সাবসিকুয়েন্টলি আমার লাইফ ইজি, আপনাদের লাইফ ইজি। না বুঝে থাকলে, কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন রেজ করতে পারেন। স্যার, আপনি ফার্স্টে যে ওই যে এইচএস কোডের কথা বলেন ইম্পোর্টের ক্ষেত্রে, ওটা হচ্ছে এখানে আমরা আরো ডিটেল ডিসকাস করব কাস্টমস অ্যাক্টের প্রভিশনস নিয়ে যখন ডিসকাস করবো, ঠিক আছে? আমি জাস্ট যেহেতু একটু বোঝানোর ইস্যু, এই জন্য আমি শর্টলি বললাম। বলেন। এখানে হচ্ছে মেইনলি জাস্ট জানার জিনিস যে এইচএস কোডটা স্যার ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকটা আইটেমের জন্য, আর হচ্ছে হ্যাঁ, স্যার আমাদের ভ্যাটের একটা এইচএস কোড থাকে, যেরকম আমি যখন ভ্যাট রিটার্ন জমা দেই তখন তো সেম সেম সেম। স্যার দুইটাই কি সেম হয় তাহলে? এইচএস কোডে কোনো পার্থক্য নাই, এইচএস কোড প্রোডাক্ট স্পেসিফিক, ইউনিক। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন বলেন। স্যার, এই এইচএস কোডটা স্যার মানে কোন অথরিটি ইয়ে করে কি মানে ওয়ার্ল্ড হ্যাঁ, মানে এটা ওয়ার্ল্ড তো গ্লোবালি ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে কিছু? কাস্টমস, অর্গানাইজেশন ডাব্লিউসিইউ এটাকে প্রমোট করে, ওরাই ফর্মুলেট করে। বাংলাদেশে এটাকে এক্সারসাইজ করে কাস্টমস অথরিটি আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার এফওবি প্রাইসে মাল ইম্পোর্ট করলে রেটটা কিভাবে ক্যালকুলেশন করে স্যার? ফ্রেড আপনি যা পে করবেন তা, অথবা আপনার যদি ডকুমেন্টস প্রোভাইড না করেন, আপনার কাস্টমস ভ্যালুয়েশন হচ্ছে একটা স্পেসিফিক পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ বেসিসে করা হয়। ওইগুলো নিয়ে আমরা যখন কাস্টম সেক্টর ইয়েতে যাব, ওখানে মোর ডিসকাশন করব। জি স্যার। এখন এখন আমরা
ব্যাটের মধ্যে থাকি, যেহেতু ব্যাটের ক্লাস নিয়ে ডিসকাশন করতেছি। স্যার এই ক্যালকুলেশন নিয়ে কোনো কোশ্চেন নেই। স্যার Good. ট্রান্সপোর্টেশনের ওই ইস্যুটা একটু বললে পরে ভালো হতো। ওইখানে যে ফ্লাইট তো একটা একটা ট্রান্সপোর্টেশন ছিল। হ্যাঁ, এখানে কি কি কোশ্চেন আপনার বলেন। স্যার এই ট্রান্সপোর্টেশন কস্টটা আমরা তো প্রোডাক্টের সাথে যখন বুকিং করা হয় প্রোডাক্টের সাথে হয়, তখন ভ্যাটের ক্ষেত্রে কি ট্রান্সপোর্টেশনটা কি আলাদাভাবেই হবে? মানে আলাদা ট্রান্সপোর্টেশন বলবো, আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলেন। স্যার ওই ফার্স্টের ওই স্ট্রাকচারটার উপরে যেটা আপনি যে ফ্লো চার্ট করছেন, এই এই হ্যাঁ, আলাদা ট্রান্সপোর্টেশন যেটা, এই পার্টটা। এইটা তো হলো এই যে আপনি দেখেন ফ্লোটা বুঝতে পারেন নাই আপনি। প্রথমে আমরা এটা দেখাইলাম বর্ডার, বাংলাদেশ আউটসাইড বাংলাদেশ, ইনসাইড বাংলাদেশ। এটা হলো কাস্টমস আসলো, এই যে ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করলেন, অ্যাসেসমেন্ট করলেন, গুডস রিলিজ করলেন, কইরা এইটা ট্রান্সপোর্ট হলো গিয়া বাংলাদেশের ট্রান্সপোর্ট। চিটাং পোর্ট থেকে আপনি কিভাবে আনতে পারেন? চিটাং পোর্ট থেকে ট্রাকে নিয়ে আসতে পারেন, অথবা নদী পথে আনতে পারেন, অথবা রেলও আনতে পারেন, আমরা রেল দিই নি এখানে। এটা তো ডোমেস্টিক ট্রান্সপোর্ট। এটার সাথে কাস্টমস থেকে গুডসটা রিলিজ হলে পরে ডোমেস্টিক ট্রান্সপোর্টের কাজ। বুঝতে পারছেন? আচ্ছা ওকে। তো এই ডোমেস্টিক ট্রান্সপোর্ট নিয়ে আমরা তো এখানে কোনো কথা বলি নাই, এখানে কথা বলার কোনো ইস্যু আসে নাই এখন পর্যন্ত। ওকে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই। গুড। সো এই যে ব্যাটের বেজ, এটির বেজ, এখন আমরা ওইটাই ডিসকাস করব ওখানে। সো আমার ওখানে লাইফটা ইজি হয়ে যাবে, দুটো ডিসকাশন করে শেষ করে দিতে পারবো। এই যে এখানে বলা হয়েছে আপনার, আমাদের এখনকার টপিক হলো কি, ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট। এই যে ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাট পেমেন্ট, ট্যাক্সেবল ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাট পেমেন্ট নিয়ে আমাদের এখনকার ডিসকাশন। তো এখনকার ডিসকাশনে প্রথম যেটা পয়েন্ট, যে ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট, তাহলে আমি এই ব্যাটটা ট্যাক্সেবল ইম্পোর্টের উপর কিভাবে পেমেন্ট করব। এখানে বলা হয়েছে যে কাস্টম ডিউটি যেভাবে আপনার পেমেন্ট করা হয় একটা ইম্পোর্টের উপরে, সেম ম্যানারে এবং এট দ্য সেম টাইমে, সেম সময়ের ভাবে আপনার এই ব্যাটারি অ্যামাউন্টটা পে করতে হবে। এবং যদি আপনার কাস্টম ডিউটি, ইম্পোর্ট ডিউটি নাও থাকে, আপনার ব্যাট থাকলে তাহলে ব্যাটটা আপনাকে পে করতে হবে। দ্বিতীয় যে সেকশন 28, আপনার ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট, তাহলে ভ্যালুটা কোনটা হবে। এই যে 15% হারে আপনি ব্যাট অ্যাপ্লিকেবল করবেন এট ইম্পোস্টেজ, তাহলে ভ্যালুটা কি হবে। তা আমরা ডিসকাশন করছি যে কি অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি, আরডি এন্ড এসডি এই চারটার যোগফলের যে বেস, সেটার উপরে আপনার 15% হারে ব্যাট চার্জ হবে। তো এটাই আপনার বলা হয়েছে সেকশন 28-এর, বলা হয়েছে কি, ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট শ্যাল বি সামেশন অফ, the value of taxable import shall be summation of value of goods determined for imposition of import duty under the Customs Act, মানে assessable value, and the summation বলছে তাহলে এইটা প্লাস amount of custom duty, supplementary duty and other duties and taxes except advance tax and advance income tax payable on import of goods। তার মানে বলছে যে ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট শ্যাল বি সামেশন অফ এই দুইটার মধ্যে একটা হলো অ্যাসেসেবল ভ্যালু, আর এটা হলো সিডি, আরডি আর এসডি। তো তার মানে আপনার এই চারটার যোগ ফলের যে অ্যামাউন্টটা হবে বেসটা, এটার উপরে 15% হারে ব্যাট পে হবে। দেন এটা একটু ব্যতিক্রম আছে, এটা হলো আপনার ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রি ইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড। এটাকে বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, এবং এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এটা আগে আপনার যেহেতু ইম্পোর্ট করতে গেলে বা এক্সপোর্ট করতে গেলে আপনার কি কাস্টমস, আপনার পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কাস্টমস অথরিটি প্লাস কাস্টমস অ্যাক্টের ইমপ্লিকেশনস
সবসময় থাকবে। তো যখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা বলতে গেলে মনে করেন আপনি একটা মেশিন ইম্পোর্ট করলেন আউটসাইড দ্য কান্ট্রি থেকে। মেশিনটা ইম্পোর্ট করার পর এই মেশিনটা আপনি ইউজ করতেছেন বাট একটা সময় গিয়ে দেখা গেল যে এটা রিপেয়ার করার দরকার। ওকে, তাহলে এখন এই রিপেয়ার করতে হলে আপনার মেশিনটাকে দেশের বাইরে পাঠাইতে হবে, পাঠাইয়া রিপেয়ার করে নিয়ে আসতে হবে। যখন আপনি পাঠাইলেন, রিপেয়ার করে নিয়ে আসবেন, তখন ওখানে কি হইতে পারে যে মেশিনটা অ্যাজ ইট ইজ আপনি পাঠাইলেন, এটা রিপেয়ার করে আপনার বাংলাদেশে আবার নিয়ে আসা হইলো। আবার এরকম হইতে পারে যে মেশিনটা পাঠাইলেন, ওইটাকে আরো ক্যাপাসিটি বিল্ড আপ এনহ্যান্স করার জন্য আপনার ওখানে আরো অনেক কিছু অ্যাড করা হইলো। তাহলে আমরা আগেও বলছি যে এই আপনার কাস্টমসের প্রত্যেকটা গুডসের ক্ষেত্রে বেসড অন আপনার নেচার, বৈশিষ্ট্য, ওই বেসিসে এইচএস কোড ডিটারমাইন করা থাকে। এবং কোনো একটা প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য থেকে আরেকটা বৈশিষ্ট্যের চেঞ্জ হয়ে গেলে বা পরিবর্তন হইলে তখন এইচএস কোডও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এইচএস কোড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হতে পারে, ডিউটি রেটও চেঞ্জ হয়ে যেতে পারে বেসড অন চেঞ্জেস অফ দ্য এইচএস কোড। কারণ এক একটা এইচএস কোডের ডিউটি এক এক ধরনের হতে পারে। সো আমি যখন গুডসটা প্রথম এটা ইম্পোর্ট করলাম, তখন আমার এটা ইম্পোর্ট করলাম, তারপরে আমি গুডসটা যখন রিপেয়ারের জন্য দেশের বাইরে পাঠাইলাম, সেটা হলো এক্সপোর্ট, রাইট? পরে আমি যখন আবার গোশটা নিয়ে আসব, তখন এটা আবার কি হয়ে যাবে, রিইম্পোর্ট। কারণ দুইবার ইম্পোর্ট হয়েছে, একবার প্রথমে ইম্পোর্ট করছি, করার পরে রিপেয়ারের জন্য পাঠালাম, দিস ইজ এক্সপোর্ট। এখন আবার এটাকে মেরামত করার পরে, রিপেয়ার করার পরে নিয়ে আসলাম, তাহলে এইটা হয়ে গেলো আবার রিইম্পোর্টেড। এই জন্য এই প্রভিশনসটা বলছে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রিইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড। তাইলে ওই যে প্রথম ইম্পোর্ট করে আনলে, ব্যবহার করার পর যখন আমি দেশের বাইরে পাঠাইলাম, সেটা এক্সপোর্ট। আবার যখন পরে আনলাম, এটা রিইম্পোর্ট। এই জন্য প্রভিশনসটার আপনার টাইটেলটা হয়েছে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রিইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড। এখন এই যে এক্সপোর্ট, আমি যখন এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করে তাই না ইউজ করলাম, এখন রিপেয়ারের জন্য এক্সপোর্ট করলাম, এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু জিরো। তো এই জন্য ওখানকার ভ্যালু নিয়ে কিন্তু কোনো কথা নাই। কথাটা আসছে হলো রিইম্পোর্টের ক্ষেত্রে, যখন আপনার রিইম্পোর্ট হইলো। তাহলে এখানেই বলা হয়েছে যে রিইম্পোর্ট যখন হইলো, তাহলে আপনাকে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস পে করতে হবে। নর্মাল একটা গুডস ইম্পোর্ট করলে যে এরকম ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস পে করতে হয়, এখানেও করতে হবে। তাহলে কোনটার উপর করবেন, করলে কতটুকুর উপর করবেন, সেটাই বলা হয়েছে। তো এখানে বলছে যে অ্যাসেসেবল ভ্যালু শ্যাল বি ডিটারমাইন্ড which will be base value for imposition of VAT by summation of value to the extent that it is enhanced as a result of repair plus insurance, freight, landing charge। এখানে এটা বলা হয়েছে যে আপনি যেই পরিমাণ রিপেয়ারের কস্ট বেয়ার করছেন, সেটার সাথে আপনার ইন্স্যুরেন্স, যেহেতু আপনার গুডসটা গেছে আসবে, ইন্স্যুরেন্স কস্ট থাকবে, ফ্রেট এবং ল্যান্ডিং চার্জ, এগুলো অ্যাড করে আপনার টোটাল অ্যামাউন্টের উপরে আপনি ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করবেন। সো ওখানে ওই ব্যাটের ক্ষেত্রেও ওই বিশটাই দিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো অ্যাজ ইট ইজ আমরা যখন অ্যাসেসেবল ভ্যালুটা ডিটারমাইন করে ব্যাট লাইবিলিটি ইম্পোস্টে যে ক্যালকুলেট যেভাবে করি, যে ফর্মুলা, ওই ফর্মুলা বেসিসেই হবে। শুধু ওখানে ফুল ভ্যালুটা না হইয়া যেটা রিপেয়ার কস্ট, সেটার বেসিসটা কস্ট ধরে বাকিগুলো অ্যাড করে ডিউটিস এন্ড ট্যাক্সেসটা পেমেন্ট করতে হবে। বাট শর্ত হলো যে আপনার অ্যাজ ইট ইজ এইভাবে অ্যাসেসমেন্ট হবে। ফর্মস, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ডস অফ দ্য গুডস রিমেন আনচেঞ্জড আফটার সাচ রিপেয়ার। মানে ওই রিপেয়ার করার ফলে আমার এটার গুণগত কোনো পরিবর্তন হবে না। কারণ আগেই বলছি যে যদি এটারে আমি আরো কোনো কিছু অ্যাড করে ক্যাপাসিটি এনহ্যান্স করি, তখন কিন্তু এটা আবার অন্য এইচএস করে চলে যাবে। তখন এটা চলে গেলে আবার ওখানকার ক্ষেত্রে অন্য ধরনের প্রভিশনস অ্যাপ্লিকেবল হবে। এটি স্যার একবার এটার ভিতরে কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে বলেন, রিইম্পোর্টের ক্ষেত্রে। কোশ্চেন বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে, যদি ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে থাকে, যদি এক্সপোর্টারে যদি কোনো মানে ওই যে সাপ্লায়ারকে যদি কোনো
রিপেয়ার পারপাস কোনো পে না করা লাগে, সেই ক্ষেত্রে কি হবে স্যার? সেই ক্ষেত্রে যদি আপনার ওইটা জিরো হবে, বাট ইন্স্যুরেন্স পেড ল্যান্ডিং চার্জ তো থাকবে, ওইটার বেসিসে আপনার ডিটারমাইন করা হবে। যেটা না থাকবে সেটা নাই। জি স্যার। স্যার একটা কোশ্চেন আছে। থাকতে হবে তো নট নেসেসারি। হ্যাঁ বলেন। স্যার ইম্পোর্টের যে ডকুমেন্ট সেইখানে কি প্রোডাক্টের পূর্বে যে ইম্পোর্ট করা হয়েছে সে ভ্যালু থাকবে নাকি শুধু রিপেয়ার হওয়ার ভ্যালুটাই থাকে? রিপেয়ারেবল হবে, ওখানে তো ফুল ভ্যালু হবে কেন? কারণ ওই ফুল ভ্যালুতে তো একবার আপনি ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করে আসছেনই, ওটা নিয়ে তো আর আবার ডিউটি পে করার ইস্যু নাই। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইনপুটের ব্যাটের যেই আমরা আগেই বলছি যে ইনপুটের ক্ষেত্রে ব্যাট অ্যাক্টের আন্ডারে তিনটা আপনার এলিমেন্ট আছে। একটা হলো সাপ্লিমেন্টারি ডিউটি, একটা হলো ব্যাট, একটা হলো এটি। সাপ্লিমেন্টারি ডিউটি আমরা সরাসরি বলে দিছি যে ওখানে সেকেন্ড শিডিউলের যে টেবিল 1 ওখানে যে গুডস এবং যেই রেট আছে সেই রেটে বেজের উপর অ্যাপ্লিকেবল হয়। তারপর আমরা সাপ্লিমেন্টারি ডিউটির প্রভিশনস নিয়ে সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। এখন ব্যাট নিয়ে ডিসকাস করতেছি। আর দ্বিতীয় হলো ব্যাটের যেটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। বাকি রইল কি এটি। এটির ক্ষেত্রে আমরা বেশ কিভাবে ক্যালকুলেশন হয় সেটা আমরা দেখছি, ওই ওই ক্যালকুলেশন। এখন এটির ক্ষেত্রে হলো আমরা আগেও বলে আসছি যে 3% ফর ইম্পোর্ট অফ ইনপুট ফর ম্যানুফ্যাকচারিং অফ গুডস। যে ম্যানুফ্যাকচারার যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করে এবং ইম্পোর্টে যে স্পেসিফিক কিছু ডকুমেন্টস আছে অ্যাজ পার জেনারেল অর্ডার, ওই ডকুমেন্টস সাবমিট করে, তাহলে ম্যানুফ্যাকচারদের র মেটেরিয়ালসের ক্ষেত্রে আপনার এটি কালেকশন হবে 3% বেসিসে। বাট আদার দেন ম্যানুফ্যাকচারার মানে র মেটেরিয়াল যদি ম্যানুফ্যাকচারার ইম্পোর্ট না করে আদার দেন হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে 5%। তার মানে এইটির দুইটা রেট। এবং এই যে এটিটা আপনার ইম্পোস্টেজে আমরা ব্যাট অ্যাক্টের আন্ডারে তিন ধরনের ডিউটিস এন্ড মানে আহ, আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতেছি। এসডি যেটা পে করতেছি সেটা অলওয়েজ কস্ট এক্সেপ্ট এক্সপোর্ট। যদি এক্সপোর্ট হয় তাহলে ওই ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়, সেটা আমরা এসডির পার্টে ডিসকাস করব। ব্যাট যেটা আমরা পে করি সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন যদি আপনার আউটপুট স্টেজে 15% হয় অথবা এক্সপোর্ট হয়। আর এটি হলো আপনার অলওয়েজ আপনি এটা বেনিফিট পাবেন। এটার সাথে আউটপুট ব্যাট মানে আপনি ইম্পোর্ট করে ম্যানুফ্যাকচার করে যখন বিক্রি করবেন তখন রেটটা কি হলো, বা আপনি ফিনিশ গুডস ইম্পোর্ট করলে ইম্পোর্ট করে যখন বিক্রি করবেন রেটটা কি হলো ব্যাটের, ওইটার উপরে আপনার নির্ভর করে না। এটি ইজ অলওয়েজ আপনি বেনিফিট পাবেন, দ্যাট ইজ অ্যাজ এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এবং এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা আপনি নিতে পারবেন যেই মাসে আপনি ইম্পোর্ট করছেন সেই মাস অথবা তার পরবর্তী 4টা ট্যাক্স পিরিয়ডের মধ্যে। এবং যারা আপনার রেজিস্টার্ডও না তারাও কিন্তু আপনার কমিশনারকে অ্যাপ্লাই করে এটির রিফান্ড ক্লেম করতে পারে। সো দিস ইজ প্রভিশনস রিলেটেড টু এটি। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ইম্পোস্টেজে এটি এক্সেমশন আছে। একটা এসআরও আছে, দ্যাট ইজ এসআরও 137। ওই এসআরওতে আপনার ওখানে অনেকগুলা লিস্টেড গুডস আছে, ওই গুডসের ক্ষেত্রে আপনি ইম্পোস্টেজে এটি পে করতে হয় না। সো দিস ইজ প্রভিশনস রিলেটেড টু আপনার ব্যাক পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট। সো ইম্পোস্টেজের এখানে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন ব্যাট এটি এসডি নিয়ে, আদারওয়াইজ আজকের ডিসকাশন আমরা শেষ করব। এসডি কোনটাতে স্যার রিবেট পাবো? হ্যাঁ, স্যার হোলসেলারের যে এসডি 10% কাটার কথা বলা আছে সেখানে এটি একটা বলা। এটি আর এই তো বুঝলাম, ভ্যাট বুঝলাম, বাট এসডিটা কোন রিবেট পাবো স্যার সব সময়? এসডিটা আচ্ছা, আবার আমি আপনার এখানে একটা পয়েন্ট আছে। আপনার এই যে ওখানে যেটা বলা ছিল রিফান্ড পাবো না, হ্যাঁ, এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা ক্লেম করতে পারবো না। আপনার যদি এটি দেখেন যে অ্যাকসেপ্ট হোলসেলার ট্রেডার, আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টও ক্লেম করতে পারবে না, নো রিফান্ড। ওখানে রিফান্ড আমরা দেখে আসছি, এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখে আসছি। সো আপনার এটিটা আপনার ওই হোলসেলার ট্রেডারের ক্ষেত্রে আপনার কষ্ট হয়ে যাবে।
তাহলে স্যার হোলসেলারের ক্ষেত্রে আমরা কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টও দিতে পারবো না, আবার রিফান্ডও পাবো না। রিফান্ডও পাবো না। 10% আমরা ওখানে দেখে আসছি রিফান্ড। আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের এখানে যখন আমরা যাব, ওখানে দেখেন আমার এই টেবিলে দেওয়া আছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন ব্যাট রিটার্ন উইদিন নেক্সট 4 ট্যাক্স পিরিয়ড অ্যাকসেপ্ট হোলসেলার ট্রেডার অফ জিও এত। তার মানে হোলসেলার ট্রেডারের জন্য এটিটা হয়ে যাবে কস্ট। আপনাকে ওই দিক দিয়ে যেহেতু 1.5% বেনিফিট দিচ্ছে, সো এই বেনিফিটটা আপনি আপনি অ্যাভেল করতে পারবেন না, অ্যাকসেপ্ট শুধু একটা ক্ষেত্রেই এটিটা আপনার বেনিফিটটা এনজয় করতে পারবেন, আর অল কেসে এটির বেনিফিটটা এনজয় করতে পারবে। আরেকটা কোশ্চেন কি ছিল? স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে হোলসেলার আর ট্রেডার ট্রেডার যদি স্যার যদি 15% যদি প্র্যাকটিস করে তখন তো এটি রিবেট পাবো তাই না 15% হারে যদি দেন তখন তো আর হোলসেলার ট্রেডার 1.5% কোশ্চেন আসতেছেই না। তখন তো আপনি স্ট্যান্ডার্ড রেটে 15%, সেই ক্ষেত্রে আপনি সব বেনিফিট পাবেন। স্যার একটা বেসিক কোশ্চেন ছিল আমার স্যার। স্যার বলেন। যদি স্যার ট্রেডার এবং হচ্ছে হোলসেলার যদি 15% প্র্যাকটিস করে তাহলে আমার প্রোডাক্ট প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে না, তাহলে না যে না, ফাইনাল বেশি কনজিউমার যে বেশি আছে হবে না, তাহলে এটা বেশি হবে না। এটার একটা ক্যালকুলেশনস আছে, এটা আমরা এই সাবসিকুয়েন্টলি আমি ক্যালকুলেশনটা আপনাদের দেখাই রাখি। ক্যালকুলেশনটা আমরা নিয়ে ডিসকাশন করব নেক্সট ক্লাসে। এই যে এখানে একটা আপনাকে এক্সাম্পলটা শুধু দেখাই। এটাতে তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পাই, ইনপুট আউটপুট এইভাবে। এই যে আপনার এখানে আমরা ক্যালকুলেশন করে দেখানো হয়েছে 5% ভার্সেস 15% যদি যান, তাহলে 5%-এ গেলে আপনাকে নেট বেট পে করতে হয় 3 টাকা, আর 15%-এ গেলে 2 টাকা। আপনার বেনিফিট পাবেন, কারণ 5%-এ আপনি পারচেজ যে বেট দিয়ে আসছেন এটা কস্ট, আর 15-এ এটা কস্ট না। এটা সিগনিফিকেন্ট ডিফারেন্স ক্রিয়েট করে। না, কিন্তু স্যার মানে হচ্ছে ফাইনাল কনজিউমার যিনি আছে সে বেয়ার করতেছে না 15%। ব্যাট তো অল ক্ষেত্রে ফাইনাল কনজিউমার বেয়ার করবে, কিন্তু জি স্যার। আলটিমেটলি আপনাকে দেখবেন যে ক্যালকুলেশনস করে আপনার কস্ট মানে নেট টু নেট ব্যাটের কস্টটা কি হয়। ব্যাট তো অলওয়েজই আপনার ফাইনাল কনজিউমার বেয়ার করবে, সেটা নিয়ে তো কোনো হ্যাঁ, প্রশ্ন নেই। কিন্তু আপনাকে স্যার দেখতে হবে নেট প্রোডাক্ট টু প্রাইস নেট গিয়ে কতটুকু বেড়ে যাচ্ছে না, বেনিফিট। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে না স্যার। না, প্রোডাক্টের প্রাইস বাড়বে না তো, যেখানে আপনার আউট নেট বেট 3 টাকা হচ্ছে 5-এ, আর 15-তে 2 টাকা, তাহলে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, ওটা তো কমতেছে। অন স্টেজে 15% ইউজ করলে বেনিফিট কনজিউমারও পাবে, তাই না? অল ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবে। আর অল স্টেজে না করলে তখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। হ্যাঁ, স্যার ওই যে অ্যাডভান্স ট্যাক্স রিফান্ডের স্যার ওইখানে স্যার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলা হয়েছে স্যার 4 ট্যাক্স পিরিয়ডের মধ্যে। স্যার রিফান্ড কি স্যার ওইরকম কোনো বিধিনিষেধ আছে নাকি স্যার ওটাও 4 ট্যাক্স পিরিয়ডের মধ্যে? রিফান্ডের একটা প্রভিশনস আছে, 6 মাস ক্যারি ফরওয়ার্ড করবেন এবং রিফান্ড ক্লেম করবেন। এটা আমরা রিফান্ডের প্রভিশনসে ডিসকাস করব। মানে আপনি অ্যাডজাস্টমেন্ট করে 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 6 মাস, আপনার যে ব্যালেন্সটা থাকে 6 মাস আপনি ক্যারি ফরওয়ার্ড, আপনি অ্যাডজাস্ট করবেন, ক্যারি ফরওয়ার্ড অ্যাডজাস্ট করবেন, না হইলে 6 মাস পরে আপনাকে এটা রিফান্ড ক্লেম করতে হবে টোটাল এন্টায়ার। এটা আমরা রিফান্ডের যখন প্রভিশনস নিয়ে ডিসকাস করব, তখন আমরা আরো ডিটেল ডিসকাশন করব। ওকে স্যার। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কি আছেন স্যার? কাইন্ডলি একটা কথা বলতে আমাকে স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের একটু ম্যাটেরিয়ালস শেয়ার করে দেওয়া যাবে স্যার? ম্যাটেরিয়াল শেয়ার করবো, আপনারা পাবেন, পরে পাবেন, আমি এটা আগে দিই না, কারণ এটা তো আপনার মানে ল ল তো আপনাকে সব করতে হবে। আমি আমার প্রেজেন্টেশন পারপাসে আপনাকে এইভাবে করতেছি। আপনার ম্যাটেরিয়ালস আমি দিব, ডোন্ট ওয়ারি, ম্যাটেরিয়ালস আপনি পাবেন, কিন্তু আমি আগে চাই আপনারা নিজেরা ল পড়েন, সেই জন্য আমি ম্যাটেরিয়ালস পরে দিই। ওকে স্যার।